শুভ সকাল গাইস, একটা মিনিট। ও মাই গড, কি অবস্থা গাইস? শুভ সকাল, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ঠিকঠাক আছি। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আইডিয়াল গ্যাসের 5 নাম্বার লেকচার। আমরা 4টা লেকচার অলরেডি করে ফেলছি। আমাদের চ্যাপ্টারের প্রথম পার্ট মোটামুটি পড়া শেষ। আজকে হচ্ছে আমরা আইডিয়াল গ্যাসের যে কাইনেটিক থিওরি অফ গ্যাস সেটা শুরু করব। সো যারা ক্লাসে আসছেন, আমি আশা করতেছি আপনারা আগের 4টা লেকচার করে আসছেন, কারণ আগের 4টা লেকচার করে আসলে আজকের লেকচারটা বোঝা আর একটু সহজ হবে। এবং আজকে আমরা আইডিয়াল গ্যাস সম্পর্কে আরও বেটার আইডিয়া পাবো। এতদিন যতটুকু আইডিয়া পাইছি, আজকে হচ্ছে আমরা আরেকটু বেটার আইডিয়া পাবো। কিভাবে গ্যাসের থিওরিগুলো আসছে সেগুলো আমরা আজকে আরও ভালো মতো জানতে পারবো। তো সবাইকে ক্লাসে স্বাগতম জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তার আগে আমাকে একটু জানাই দিতে হবে সব কিছু কি ঠিকঠাক আছে কিনা, এখানে সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো বাচ্চারা, জাস্ট আমাকে একবার জানাই দাও যে সব কিছু ঠিকঠাক আছে। ও মাই গড। দাদা, ফেসবুকে আপনার সংসার কেমন যাচ্ছে? ফেসবুকে আমার কোনো সংসার নাই, আমার বাস্তব জীবনে একটা সংসার আছে, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং ভেরি গুড ম্যান। দাদা তাইলে বাইচা আছে? তুমি কি চাচ্ছ বলো? তুমি যদি বলো যে না ভাই আপনি আর বেশি দিন বেঁচে থাকেন না, তাইলে আস্তে আস্তে চিন্তা করবো অন্য কোনো কিছুর কথা। সাউন্ড একবার চেক করি, দাঁড়াও। এ কি রে, সাউন্ড কই? নাকি আমার কাছে সাউন্ড না? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। গাইজ, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আমি দেখতেও পারতেছি সাউন্ডও ঠিকঠাক আছে। এখন আসলে আমরা দেরি করবো না, কারণ আমাদের পড়া অনেক বেশি, সময় অনেক কম। ওকে, সো আমরা আজকে শুরু করতেছি হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওকে, আচ্ছা আমি এখানে একটু বলি, শুনো। এগুলো হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, ঠিক আছে? বইয়ের মধ্যে দেখবা, বইটা খুললে কাইনেটিক থিওরি অফ গ্যাসে যখন যাবা, তখন তুমি হচ্ছে এই পস্টুলেটগুলো বা হচ্ছে এগুলাকে বলে হচ্ছে অ্যাজাম্পশন, যে অ্যাজাম্পশনগুলো আমরা ধরে নিছি আইডিয়াল গ্যাসের ব্যাপারে, সেগুলো লেখা আছে। এখন বইয়ের মধ্যে আসলে যে সব কিছু অনেক গুছানোভাবে লেখা আছে তাও না। তাহলে ভাই এগুলো আপনি কেন স্লাইডের মধ্যে নিয়ে আসছেন? কারণ বই খুললে তুমি আবার এগুলাই দেখবে তার জন্য। সো আগে হচ্ছে আমি একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? সেই আলোচনাটা শোনা লাগবে। তারপর বইয়ের মধ্যে কি কি লেখা আছে ওগুলো আমরা পড়বো, বাট আশা করতেছি আলোচনা থেকে, বই থেকে আমরা যা শিখতাম তার চেয়ে একটু বেশি শিখবো। ঠিক আছে, তাহলে আছেন আমরা হচ্ছে শুরু করতেছি কাইনেটিক থিওরি অফ গ্যাস। আচ্ছা, এই কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ার জন্য আমাদের প্রথমে আইডিয়াল গ্যাসের ব্যাপারে কিছু অ্যাজাম্পশন নেওয়া লাগবে। এই অ্যাজাম্পশনগুলো আমরা চ্যাপ্টারের শুরুতেও একবার পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা? প্রথমে হচ্ছে আমরা কিছু অনুস্বীকার্য পড়ছিলাম, যে হ্যাঁ আইডিয়াল গ্যাস হওয়ার জন্য একটা গ্যাসের এই প্রপার্টি মেনে চলা লাগবে। যদি এই প্রপার্টি মেনে চলে তখন হচ্ছে সে আইডিয়াল গ্যাস। সো সেগুলো হচ্ছে আমাদের আরেকটু বিস্তারিত এখন পড়া লাগবে। সো প্রথমে যদি আমরা একটু বলি, এই যে থিওরিগুলা বা এই যে পদার্থের যে থিওরি, এগুলো সবার আগে দিছিলেন হচ্ছে ডাল্টন। তোমাদের মনে আছে না? তোমরা কেমিস্ট্রির মধ্যে মনে এটা আরো ভালো মতো পড়ছো। মোটামুটি 1803 নাকি 1804, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। মোস্ট প্রবাবলি 1803 সালের দিকে হচ্ছে ডাল্টন যিনি আছেন, তিনি হচ্ছেন তার একটা থিওরি দেন। এবং থিওরিটা ছিল এরকম যে পদার্থ মূলত অণু দিয়ে তৈরি। মনে আছে না ডাল্টনের এরকম একটা থিওরি ছিল? তারপর আসলো রাদারফোর্ড, তারপর আসলো হচ্ছে বোর। তো সবার আগে তো ডাল্টন বলছিলেন যে পদার্থ কি দিয়ে তৈরি বলো তো? পদার্থ হচ্ছে অণু দিয়ে তৈরি। ওকে, পদার্থ অণু দিয়ে তৈরি। ওকে, এখন পদার্থ তো আসলে একরকম না, পদার্থ তো অনেক রকম। এটা তো অনেক বেশি ইন জেনারেল হয়ে গেল যে হ্যাঁ সব পদার্থ অণু দিয়ে তৈরি, ঠিক আছে বুঝলাম। বাট পদার্থের ভৌত অবস্থা তো কঠিনও হইতে পারে, তরলও হইতে পারে, গ্যাসীয় হইতে পারে, আবার প্লাজমাও হইতে পারে, যেটা আবার পরে গিয়ে আবিষ্কার হয়েছে। সো এক একটা ভৌত অবস্থা তো এক এক রকম ধর্ম শো করে। সবাই অণু দিয়ে তৈরি, বাট অণুর বিহেভিয়ার তো এক একটা ভৌত অবস্থার জন্য গিয়ে এক এক রকম হবে। সো এর প্রায় 70 বছর পর, মোটামুটি হচ্ছে 1873, ওকে এরকম সালে 1873-এর দিকে দুইজন খুবই প্রমিনেন্ট সায়েন্টিস্ট, আই গেস তোমরা নাম শুনছো। একজন হচ্ছে ম্যাক্সওয়েল, এটা তো ডাল্টনের থিওরি। কার? ডাল্টন। ঠিক আছে, আহারে আমার হাতের লেখা। ওকে, ঠিক আছে, আই গেস এবার ঠিক আছে। ডাল্টন বুঝে যায় নাকি? ডাল্টন। ওকে, ঠিক আছে। এর প্রায় 70 বছর পর গিয়ে হচ্ছে আর একটা থিওরি আসে, যেটা হচ্ছে এখন পর্যন্ত ডমিনেট করে যাচ্ছে। মানে আমরা যদি একদম মাইক্রোস্কোপিক লেভেলে না যাই, স্টিল হচ্ছে এই থিওরি অ্যাপ্লাই করা যায় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। এই থিওরিটা কে দিছিল? এই থিওরিটা দিছে হচ্ছে দুইজন সায়েন্টিস্ট, হ্যাঁ। এবং এই দুইজন সায়েন্টিস্টের নাম তুমি এই চ্যাপ্টারের মধ্যে বেশ কয়েকবার পাবা, অন্যান্য চ্যাপ্টারও তুমি পাইছো। একজন হচ্ছে ম্যাক্সওয়েল, ওকে, ম্যাক্সওয়েল। আরেকজন হচ্ছে বোল্টজম্যান। কে? বোল্টজম্যান। ওকে, এই দুইজন মিলে হচ্ছে একটা থিওরি দেয়, যে থিওরিটার নাম হচ্ছে কাইনেটিক থিওরি অফ ম্যাটার। কাইনেটিক থিওরি অফ গ্যাস নাকি কাইনেটিক থিওরি অফ ম্যাটার? লেখো কি থিওরি দিয়েছিল তারা? কাইনেটিক থিওরি অফ ম্যাটার।
বাট আমরা পড়তেছি কি, আমরা পড়তেছি হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। কারণ এই যে কাইনেটিক থিওরি অফ ম্যাটার, এটা আসলে আইডিয়াল গ্যাসের জন্য বা গ্যাসের জন্য হচ্ছে সবচেয়ে প্রপারলি খাটে। দেখো কাইনেটিক থিওরির মধ্যে বা কাইনেটিক থিওরি অফ ম্যাটারের মধ্যে তুমি কি নিয়ে আলোচনা করবা, বা তারা কি নিয়ে আলোচনা করছিলেন? তারা আলোচনা করছিলেন পদার্থের অণু পরমাণুর গতি নিয়ে, গতি রিলেটেড রাশিগুলা নিয়ে। এখন কঠিন পদার্থের অণু পরমাণু কি খুব বেশি গতিশীল না? তো এটা একটা কঠিন পদার্থের অণু পরমাণু কি করতেছে, একটা জায়গায় থেকে কাঁপতেছে, ভাইব্রেট করতেছে। তারপর তরলের কথা যদি চিন্তা করো, তাদের অণুগুলা ফ্লো করে ঠিক আছে, বাট অণুগুলার মধ্যে কিন্তু একটা ইন্টারমলিকিউলার ফোর্স আছে, যার জন্য তারা ফ্রিলি মুভ করতে পারে না। একদম ফ্রিলি মুভ করতে পারে কারা? গ্যাসের অণু। গ্যাসের অণুগুলোর মধ্যে ইন্টারমলিকিউলার ফোর্স হয় সবচেয়ে কম, ইন্টারমলিকুলার ডিস্টেন্স হয় সবচেয়ে বেশি, এবং তারা সবচেয়ে ভালো মতো মুভ করতে পারে। সো গতি বিষয়ক যে কোনো রাশি তুমি যখন মেজার করতে যাবা অণুর ক্ষেত্রে, কোন ভৌত অবস্থায় সবচেয়ে পারফেক্টলি মেজার করতে পারবা? গ্যাসের ক্ষেত্রে। সো দেখা যাচ্ছে যে তাদের যে থিওরিটা, কাইনেটিক থিওরি অফ ম্যাটার, এটা সবচেয়ে প্রপারলি খাটে হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। এজন্যই পরবর্তীতে আমরা পড়ি হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। বাট এই থিওরিটা আসলে কাইনেটিক থিওরি অফ ম্যাটার, সকল ভৌত অবস্থার অনুপরমাণুর জন্য হচ্ছে এই থিওরিটা দেওয়া হয়েছিল, ঠিক আছে? সো এখান থেকে আসছে কি কাইনেটিক থিওরি অফ গ্যাস। বুঝেছো? ওকে ভাইয়া, এতটুকু তো বলার কোনো দরকারই ছিল না ভাইয়া। এটা কি পরীক্ষায় আসবে? আসবে না, জাস্ট ফর নলেজ। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসের কি বলা এটাকে ইতিহাস, কই থেকে জিনিসটা আসছে। এখন এই কাইনেটিক থিওরি অফ গ্যাস কি কি নিয়ে আলোচনা করবে? এই যে আমাদের যে গ্যাসের অণু পরমাণু আছে, ঠিক আছে, তাদের গতি শক্তি কিরকম হবে? ওকে, গতিশক্তি কীরকম হবে, অণুপরমাণুর বেগ কীরকম হবে, দেন হচ্ছে তাদের মোশনের প্রকৃতি কীরকম হবে, মানে তাদের মোশনের নেচার কীরকম হবে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করি হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে, মোশনের নেচার। ওকে, এখন এই কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ার জন্য আমাদের প্রথমে কয়েকটা পোস্টুলেট পড়া লাগবে, বা হচ্ছে কয়েকটা অ্যাজাম্পশন পড়া লাগবে, বা যে অণু স্বীকার্য যেটা সেটা পড়া লাগবে, যে হ্যাঁ এই অনুস্বীকার্যগুলো যদি মেনে চলে তখন হচ্ছে সে আইডিয়াল গ্যাস, এবং তখন তার জন্য এই কাইনেটিক থিওরি অফ গ্যাসটা খাটে। এই কাইনেটিক থিওরি অফ গ্যাস কিন্তু রিয়াল গ্যাসের জন্য পুরাপুরি খাটে না। ধরো এখানে হচ্ছে প্রায় 8টা বা 9টার মতো অনুস্বীকার্য আছে, যেগুলো পড়ার মতো। আরও অনেক অনুস্বীকার্য আছে, বাট একদম যদি তুমি ভালো ভালো অনুস্বীকার্য বলো যেগুলো ইম্পর্টেন্ট, এরকম আছে হচ্ছে 8টা বা 9টার মতো। সো দেখা যাবে তার মধ্যে 5টা বা 6টা আছে যেটা আইডিয়াল গ্যাসের জন্যও খাটে, রিয়াল গ্যাসের জন্যও খাটে। বাট 3-4টা আছে যেগুলো শুধুমাত্র আইডিয়াল গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, বাট রিয়াল গ্যাস বা বাস্তব গ্যাস যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়াশোনা করো সেখানে কিন্তু অ্যাপ্লিকেবল না। ওকে, সো কাইনেটিক থিওরি অফ গ্যাস পুরোপুরি কার জন্য অ্যাপ্লিকেবল? এই থিওরিটা পুরোপুরি আইডিয়াল গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? পুরোপুরি অ্যাপ্লিকেবল আইডিয়াল গ্যাসের জন্য। ওকে, অ্যাপ্লিকেবল আইডিয়াল গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাস এর জন্য। এবং এই চ্যাপ্টারে আমরা কি পড়তেছি? আইডিয়াল গ্যাস নিয়েই পড়তেছি, তার জন্যই হচ্ছে এই চ্যাপ্টারে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস নিয়েও পড়াশোনা করব। ওকে, তাহলে আসেন আমরা প্রথমেই হচ্ছে একটু অনুসিদ্ধান্তগুলো দেখি, যে কি কি অনুসিদ্ধান্ত না অনুস্বীকার্য, কি কি জিনিস আমাদের মেনে নেওয়া লাগবে এই কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ার জন্য। ওকে, আসো প্রথম অনুস্বীকার্যগুলো হচ্ছে খুবই সহজ। ওকে, বইয়েরগুলোও লেখা আছে, আমরা বইয়েরগুলো পড়বো পরে, বাট আগে হচ্ছে আমরা নিজেদের মতো করে একটু পড়ে নেই। সো লেখো অনুস্বীকার্য। কি? অনুস্বীকার্য বা অনুস্বীকার্য সমূহ বা পোস্টুলেটস। লেখো প্রথমটা আসলে খুবই সহজ। প্রথমটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা নির্দিষ্ট গ্যাস আছে, ধরো হাইড্রোজেন গ্যাস আছে। হাইড্রোজেন গ্যাসের তোমার কাছে আছে হচ্ছে 10টা অণু। এই হাইড্রোজেন গ্যাসের 10টা অণুর প্রত্যেকে পুরাপুরি সেম। সেম মানে কি? তারা দেখতে সেম, তাদের আকার আকৃতি সেম, তাদের ভর সেম, তাদের নেচার সেম, কোনো রকম পার্থক্য তুমি খুঁজে পাবা না। সো প্রথমটা হচ্ছে, একটি নির্দিষ্ট গ্যাসের অণুসমূহ সিমিলার বিহেভিয়ার শো করে। একটি নির্দিষ্ট গ্যাসের সকল অণু, নির্দিষ্ট গ্যাসের সকল অণু কি করে? একই রকম বিহেভিয়ার শো করে, একই রকম বিহেভিয়ার শো করে, ঠিক আছে? বিহেভিয়ার শো করে, এবং এটা তো হওয়ার কথা, এটুকু তো আই গেস আমরা জানি অলরেডি। তাহলে আমার কাছে ধরো হাইড্রোজেন গ্যাসের অণু আছে। ওকে, কয়টা অণু আছে? এরকম 4টা অণু আছে।
এই চারটা অণুর ভর কি হবে? সেম হবে। চারটা অণুর আকার আকৃতি কিরকম হবে? সেম হবে। তাদের বিহেভিয়ার কিরকম হবে? সেম হবে, কোনো ডিফারেন্স নাই। ওকে, সো দেখা যাবে এদের হচ্ছে ভর বলো, দেন আকার বলো, দেন হচ্ছে তুমি আকৃতি বলো, দেন অন্যান্য বিহেভিয়ার বলো, সব কিছুই কি সেম। এটা সেম হওয়াই লাগবে। গেল সেকেন্ড, যেটা লেখো সেকেন্ডটা হচ্ছে এরকম যে আমাদের যে আইডিয়াল গ্যাসের অণুগুলো আছে বা গ্যাসের যে অণুগুলো আছে তারা ফ্রিলি যে কোনো পথে যে কোনো সময়ে যাইতে পারে, মানে এদের মোশনটা পুরাপুরি র্যান্ডম মোশন। ঠিক আছে, এই অণুগুলো কিভাবে গতিশীল? অণুগুলো র্যান্ডম মোশনে সরল পথে গতিশীল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সরল রৈখিক পথে গতিশীল হবে। ঠিক আছে, অণুগুলো র্যান্ডম মোশনে সরল পথে গতিশীল হবে, সরল পথে গতিশীল হবে। ওকে, গতিশীল হবে। এটার মানেটা কি? দেখো, র্যান্ডম মোশন মানে হচ্ছে, ধরো এখানে তোমার কাছে এক্স ওয়াই জেড অক্ষ আছে, এই হচ্ছে জেড অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই এক্স জেড। ঠিক আছে, তোমার কাছে একটা গ্যাসের অণু আছে, এই হচ্ছে একটা গ্যাসের অণু। তোমাকে যদি বলা হয় ঠিক এই মুহূর্তে এই গ্যাসের অণুটা কোন দিকে যাবে, তোমার পক্ষে এটা প্রেডিক্ট করা পুরোপুরি সম্ভব না। তুমি কখনোই বলতে পারবে না যে হ্যাঁ এই গ্যাসের অণু এখন ঠিক এই দিকেই যাবে। এটা পুরাপুরি প্রেডিক্ট করা সম্ভব না। গ্যাসের অণু যে কোনো সময় যে কোনো দিকে যাইতে পারে এবং অবশ্যই সরল রৈখিক পথে যাবে। ওকে, গ্যাসের অণু কিভাবে মুভ করে? সব সময় সরল রৈখিক পথে বা সরল পথে গতিশীল হবে। ওকে, এখন এখানে আরো সুন্দর একটা অ্যাজাম্পশন আছে, এটা একটু বলে রাখি। লেট সাপোজ একটা গ্যাসের অণু হচ্ছে আছে, তার বেগ হচ্ছে ইউ। ওকে, তার বেগ হচ্ছে ইউ। এই ইউ তো যে কোনো দিকেই কাজ করতে পারে, হইতে পারে এটা এক্স অক্ষ বরাবর কাজ করলো, বা ওয়াই অক্ষ বরাবর, বা জেড অক্ষ বরাবর, বা মাঝ বরাবর, যে কোনো দিকে। তার মানে ওর তিনটা কম্পোনেন্ট থাকতে পারে। এই বেগের, এই যে আমার যে গ্যাসের অণুটা আছে তার যে বেগ ইউ, এর তিনটা কম্পোনেন্ট থাকা সম্ভব বা উপাংশ থাকা সম্ভব। একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। সো আমি ধরলাম ওর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ইউ এক্স, ওর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ইউ ওয়াই, ওর জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ইউ জেড। তাহলে ইউ ভেক্টরটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই গ্যাসের অণুর বেগটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, ইউ ইজ ইকুয়ালস টু ইউ এক্স আই প্লাস ইউ ওয়াই জে প্লাস ইউ জেড কে। এতটুকু তো পারি ভেক্টর রিপ্রেজেন্টেশন। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা অ্যাজাম্পশন করে নিই বা আমরা ধরে নিই এই যে গ্যাসের অণুটা যেদিকেই যাক না কেন তার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যাওয়ার সম্ভাবনা সবসময় সমান হবে। তার মানে এই গ্যাসের অণুর এক্স অক্ষ বরাবর যাওয়ার সম্ভাবনা যা, ওয়াই অক্ষ বরাবর যাওয়ার সম্ভাবনা তাই, জেড অক্ষ বরাবর যাওয়ার সম্ভাবনাও হুবহু তাই, একদম সেম। ও এক্স্যাক্টলি কোন দিকে যাবে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না, বাট আমরা যদি সম্ভাবনার কথা চিন্তা করি তাহলে ওর এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর যাওয়ার সম্ভাবনা হবে সমান, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? ওর যদি তিনটা অক্ষ বরাবর যাওয়ার সম্ভাবনা সমান হয় তাহলে অবশ্যই তিনটা অক্ষ বরাবর ওর বেগের যে কম্পোনেন্টগুলো সেগুলোর মান কি হবে? অবশ্যই সমান হবে। তার মানে ইউ এক্স ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ জেড। বুঝেছো? একদম ইজি। এটা অনুস্বীকার্য বা এটা আমরা ধরে নিছি। ওকে, তাহলে আপনি আমাকে একটু বলেন তো, যদি এখান থেকে আপনাকে আইডিয়াল গ্যাসের বেগ বের করতে বলা হয়, আমি বললাম ওর বেগে হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু ইউ এক্স আই প্লাস ইউ ওয়াই জে প্লাস ইউ জেড কে, ওর বেগের মান কত? কেমনে বের করো? যদি একটা ভেক্টরকে আইজে কে দিয়ে প্রকাশ করা হয় তার ভ্যালু বা ম্যাগনিটিউড আমরা কেমনে বের করি? ইউ ইজ ইকুয়ালস টু রুট ওভার ইউ এক্স স্কোয়ার্ড প্লাস ইউ ওয়াই স্কোয়ার্ড প্লাস ইউ জেড স্কোয়ার্ড। ঠিক আছে, এখন ইউ এক্স, ইউ ওয়াই, ইউ জেড সবাই তো সমান, তাহলে যদি আমি একটা বসাই তাহলে এখান থেকে আসবে হচ্ছে রুট 3 ইউ এক্স। ওকে, এটাও একটা অনুস্বীকার্য, মাথায় রাখো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল, এগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, এবং একটু পর যখন আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের প্রমাণে যাব তখন কিন্তু এই জিনিসগুলাই আমাদের লাগবে, দরকার হবে প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, ওকে। তাহলে বলেন আইডিয়াল গ্যাসের মোশন কিরকম? র্যান্ডম মোশন, সে যে কোনো সময়ে যে কোনো দিকে যাইতে পারে, বাট তার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর বেগের যে প্রবাবিলিটি বা যাওয়ার যে সম্ভাবনা সেটা সমান। ঠিক এই কারণেই আমরা ধরে নিছি ওর বেগের যে তিনটা উপাংশ আছে ইউ এক্স, ইউ ওয়াই, ইউ জেড, এই তিনটার মান আসলে ইকুয়াল। এক্স অক্ষ বরাবর ওর যাওয়ার সম্ভাবনা যা, ওয়াই অক্ষ বরাবর ওর যাওয়ার সম্ভাবনা তাই, এবং জেড অক্ষ বরাবর যাওয়ার সম্ভাবনা সেম, কোনো ডিফারেন্স নাই। ওকে, ঠিক আছে। এবার লেখো 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে আমরা যখন একটা পাত্রের মধ্যে গ্যাস নিয়ে কাজ করি
সেই গ্যাসের কি একটা প্রেশার থাকে না? প্রেশার থাকে। এই প্রেশারটা কই থেকে আসে? গ্যাসের প্রেশার কই থেকে আসবে? এর উপরেও একটা অনুস্বীকার্য আছে। গ্যাসের প্রেশার আসবে হচ্ছে গ্যাসের কণা এবং পাত্রের দেয়াল এই দুইজনের মধ্যে সংঘর্ষের ফলে। ওকে, সো গ্যাসের প্রেশার কই থেকে আসবে? গ্যাসের প্রেশার আসবে গ্যাসের কণা, লেখো গ্যাসের কণা, লেখো গ্যাসের কণা, ওকে, এবং পাত্রের দেয়াল, যে পাত্রের মধ্যে তুমি গ্যাসটাকে রাখছো তাদের দুইজনের কলিশনের ফলে। গ্যাসের কণা এবং পাত্রের দেয়ালের মধ্যে সংঘর্ষের ফলে। ওকে, দেয়ালের মধ্যে সংঘর্ষের ফলে এই প্রেশারটা তৈরি হবে। ওকে, সংঘর্ষের ফলে। যেমন তুমি যদি একটা পাত্রের মধ্যে গ্যাস রাখো, গ্যাস কি ছোটাছুটি করবে না? করবে তো। গ্যাস কি কখনো থেমে থাকে নাকি? না, সবসময় ছোটাছুটি করে, অলওয়েজ গতিশীল। ছোটাছুটি করতে করতে কি সে পাত্রের দেয়ালে গিয়ে ধাক্কা খাবে না? খাবে। তার মানে গ্যাসের কণা আর পাত্রের দেয়ালের মধ্যে সংঘর্ষ হবে। একই সাথে গ্যাসের কণা আর গ্যাসের কণার মধ্যেও কিন্তু সংঘর্ষ হবে। সেই সংঘর্ষের জন্য কোনো প্রেশার তৈরি হবে না। প্রেশারটা তৈরি হবে কোন সংঘর্ষের জন্য? গ্যাসের কণা আর পাত্রের দেয়ালের মধ্যে যে সংঘর্ষ হবে তার জন্য হচ্ছে এই প্রেশারটা পাত্রের ভিতরে তৈরি হয়। ওকে, গুড। এবার লাগো 4 নম্বরটা। এই যে সংঘর্ষটা হবে গ্যাসের কণা আর পাত্রের দেয়ালের মধ্যে, বা গ্যাসের কণা আর গ্যাসের কণার মধ্যে, সকল সংঘর্ষ হওয়া লাগবে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক সংঘর্ষ। দেখো এখানে আমাদের বেশ কিছু কলিশন হচ্ছে। ওকে, কি হচ্ছে? বেশ কিছু কলিশন বা সংঘর্ষ হচ্ছে। ওকে, কার কার মধ্যে সংঘর্ষ হচ্ছে? গ্যাসের কণার সাথে গ্যাসের কণার সংঘর্ষ হইতে পারে, কণার সাথে কণা। ওকে, আবার কণার সাথে কিন্তু পাত্রের সংঘর্ষ হইতে পারে, কণার সাথে পাত্র। ভাইয়া পাত্রের সাথে কি পাত্রের সংঘর্ষ হইতে পারে? এই পাত্রের সাথে পাত্রের সংঘর্ষ কেমনে হবে? গ্যাস ছোটাছুটি করবে নাকি পাত্র ছোটাছুটি করবে? ভাইয়া আমি যদি পাত্র নিয়ে এমনি করে ঝাঁকাই, এগুলো তো করা যাবে না, পাত্রটা তো স্টেবল অবস্থায় আছে। সো পাত্রের সাথে পাত্রের সংঘর্ষ হবে না। কণা ছোটাছুটি করার সময় নিজেদের সাথে সংঘর্ষে লিপ্ত হইতে পারে, অথবা কণা গিয়ে পাত্রের দেয়ালে ধাক্কা দিতে পারে, ওইখানে সংঘর্ষ হইতে পারে। এই যে যত সংঘর্ষই হবে, সকল সংঘর্ষ হওয়া লাগবে স্থিতিস্থাপক সংঘর্ষ। সব কি হবে? ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন। ওকে, আচ্ছা, ইলাস্টিক কলিশন মানে কি? ইলাস্টিক কলিশন মানে হচ্ছে এখানে কোনো রকম এনার্জি লস হবে না। কি হবে না? কোনো রকম এনার্জি লস হবে না। সংঘর্ষের আগে এবং পরে ভরবেগও সংরক্ষিত হবে, গতিশক্তিও সংরক্ষিত হবে। লেখেন কি হবে? ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত হবে। ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত হবে। ওকে, উভয়ই সংরক্ষিত হবে। বুঝেছো? তাহলে এখান থেকে দেখো একটা ব্যাপার খুব ভালো মতো বোঝা যায়। ধরো তোমার কাছে একটা এরকম দেয়াল আছে, পাত্রের দেয়াল। ওকে, বুঝছো? এখন দেয়াল তো আর মুভ করবে না, বা গ্যাসের কণার ধাক্কা খেয়ে দেয়াল তো গতিশীল হবে না, দেয়াল তো স্থিরই থাকবে। ধরো তোমার কাছে একটা গ্যাসের পাত্র আছে, সেই গ্যাসের কণার ধাক্কায় কি দেয়াল মুভ করে নাকি? যেমন ধরো এই যে এটাই, ঠিক আছে, লেটস সাপোজ এটার ভিতরে কি গ্যাস আছে না? গ্যাস কি ছোটাছুটি করতেছে না? করতেছে। এই গ্যাসের ধাক্কায় কি এইটার বোতলের এই যে পার্টগুলো এগুলো কি মুভ করতেছে? না, ও তো ফিক্সড হয়ে দাঁড়ায় আছে। তার মানে দেয়াল তো মুভ করবে না, মুভ করবে কে? গ্যাস। তাহলে ধরো গ্যাসের একটা কণা এসে পাত্রের দেয়ালে আঘাত করলো, এম ভরের একটা কণা ইউ বেগে এসে আঘাত করলো। বলো তো সংঘর্ষের পর কি হবে? যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা নিউটনের মেকানিক্সে পড়ে আসছি এইটা, এই সংঘর্ষের পর কি হবে? এই কণাটা ঠিক একই বেগ নিয়ে বিপরীত দিকে ফিরে আসবে, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। সো একটা গ্যাসের কণা যদি ইউ বেগ নিয়ে একটা দেয়ালে গিয়ে হিট করে, সে ঠিক সমান মানের বেগ নিয়ে বিপরীত দিকে ফিরে আসবে সংঘর্ষের পর, কারণ এখানে সংঘর্ষটা কেমন সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝছেন? এতটুকু মাথায় থাকবে, এগুলো যেন মাথায় থাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু লাগবে না আমাদের। ওকে, এই চারটা ক্লিয়ার, কনফিউশন নাই, গুড। এবার আসো 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে গ্যাসের কণার বেগ নিয়ে। লেখো, গ্যাসের কণার যে বেগ বা ভেলোসিটি, বেগ বা ভেলোসিটি, এটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, আর কোনো কিছু না। ওকে, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের কণার বেগ, বা একটা নির্দিষ্ট বা একটা কণার বেগ, ধরো একটা কণার বেগ বা এক মোল কণার বেগ, যেটাই তুমি বলো না কেন, সেটা কেবলমাত্র কার উপর নির্ভরশীল? কেবলমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ওকে, কেবলমাত্র টেম্পারেচারের উপর নির্ভরশীল।
অন্য কারো উপর না। ভাই এটা কি প্রেসারের উপর নির্ভরশীল না? না। ভাইয়া এটা কি ভলিউমের উপর নির্ভরশীল না? না। ভাই এটা কি গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল না? হাইড্রোজেন, অক্সিজেন এক একজনের বেগ কি এক এক রকম হবে না? না। একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা হাইড্রোজেন কণার বেগ যা, একটা অক্সিজেন কণার বেগও হুবহু তাই। মানে এটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে না টেম্পারেচার ছাড়া। তার মানে এটা প্রেসারের উপর ডিপেন্ডেন্ট না, এটা ভলিউমের উপর ডিপেন্ডেন্ট না, ইনফ্যাক্ট এইটা গ্যাসের প্রকৃতির উপরেও ডিপেন্ডেন্ট না। ওকে, গ্যাসের প্রকৃতির উপরেও ডিপেন্ডেন্ট না, এগুলোর উপর কিন্তু নির্ভর করবে না। ওকে, ডিপেন্ডেন্ট নয়। তাহলে ভাইয়া আমাকে যদি বলা হয় ধরেন আমার কাছে এখানে একটা হাইড্রোজেন গ্যাসের অণু আছে, ওকে, এবং এখানে হচ্ছে ভাইয়া আমার কাছে একটা অক্সিজেন গ্যাসের অণু আছে, কি আছে? অক্সিজেন গ্যাস। দুইজনের টেম্পারেচার ভাইয়া সেম, ওর টেম্পারেচারও হচ্ছে 27°C ধরলাম, এবং ওর টেম্পারেচারও হচ্ছে 27°C। এই দুইজনের বেগ কি সেম হবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, এই দুজনের বেগ কি হবে? সেম হবে। ঠিক আছে, কি হবে বলো? সেম হবে। ঠিক আছে, কি হবে? সেম হবে। ওকে, হ্যাঁ, সিআরএমএস বেগ সেম হবে না। আবার দাঁড়াও একটা মিনিট, আমি মনে হয় এখানে একটু হালকা একটু ইয়া করে ফেললাম। এটা আবার সিআরএমএস কিন্তু সেম হবে না। ওকে, আমরা এখানে পস্টিলিউটে ধরে নিচ্ছি যে হ্যাঁ এটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, বাট যখন আমরা সিআরএমএস বেগ বের করতে যাব, আগেই বলে রাখি সিআরএমএস বেগ কিন্তু সেম হবে না। ওকে, সিআরএমএস আবার ভরের উপর নির্ভরশীল, আণবিক ভরের উপর। লেখো আগে, সিআরএমএস বেগ সেম হবে না। ওকে, সিআরএমএস বেগ সেম হবে না, এটা একটু লিখে রাখো। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট, সিআরএমএস সেম হবে না। মানে পস্টিলিউটের মধ্যে লেখা ছিল যে হ্যাঁ এরকম হচ্ছে আমাদের গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে না, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, বাট আমরা যে বেগটা পড়বো সেটা হবে হচ্ছে সিআরএমএস বেগ। সিআরএমএস বেগ কিন্তু সেম হবে না, সিআরএমএস বেগ আবার ভরের উপরও নির্ভর করবে। সো অক্সিজেন আর হাইড্রোজেন দুইটা সেম টেম্পারেচারে আছে, তাদের বেগ এই থিওরি অনুযায়ী তো সেম হচ্ছে, ঠিক আছে, বাট যখন আমরা তাদের অ্যাকচুয়াল বেগটা বের করতে যাব সিআরএমএস বেগটা, সেটা কিন্তু সেম হবে না। আমি আগে একটু লিখে দিই তোমাদেরকে, তোমরা আবার এখান থেকে কনফিউজড হয়ে যাবা। সিআরএমএস বেগ বের করার ফর্মুলা কি বলো তো? কেমিস্ট্রিতে পড়ার কথা, √3RT/m। ওকে, সো এখানে কিন্তু একটা ভরের ব্যাপার আছে। ধরো 27°C তাপমাত্রার হাইড্রোজেন এবং 27°C তাপমাত্রার অক্সিজেন, তাদের টেম্পারেচার সেম, বাট ভর কি সেম না, এম কিন্তু আলাদা। অক্সিজেনের আণবিক ভর একরকম, হাইড্রোজেনের আণবিক ভর আর এক রকম। সো তাদের সিআরএমএস ভেলোসিটি কিন্তু সেম হবে না, আগেই বলে দিচ্ছি। ওকে, সো কনফিউজড হয়েও না, আমাদের মেইনলি এটাই পড়া লাগবে। এগুলো জাস্ট পস্টিলিউটের মধ্যে লেখা ছিল, তার জন্য আমাদের পড়া লাগতেছে, আর কিছু না। ওকে, সো আমাদের যে বেগটা সেটা মেইনলি কার উপর ডিপেন্ডেন্ট? টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। ওকে গাইস, গুড। এবার আছেন 6 নাম্বারটা, বাট অ্যাকচুয়ালি কিন্তু ভরের উপরও ডিপেন্ডেন্ট, আবার বলে দিচ্ছি, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু অ্যাকচুয়ালি ভরের উপরেও নির্ভর করে। সো আমরা যখন অক্সিজেন আর হাইড্রোজেন সেম টেম্পারেচারে নিচ্ছি, অ্যাকচুয়াল যে সিআরএমএস বেগটা সেটা কিন্তু ডিফারেন্টই আসবে, সেম আসবে না। আমাদের আলটিমেটলি গিয়ে পড়া লাগবে হচ্ছে এইটা। ওকে, ফাইন। এবার আসেন তারপরেরটা। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে গ্যাসের যে আয়তন আর গ্যাসের অণুসমূহের যে মিলিত আয়তন, সেই মিলিত আয়তনটা গ্যাসের আয়তনের তুলনায় খুবই নগণ্য। এটা আমরা আগেও পড়ছিলাম, যদি আপনাদের মনে থাকে লেখেন, গ্যাসের অণুসমূহের মিলিত আয়তন, গ্যাসের অণুসমূহের মিলিত আয়তন, মিলিত আয়তন বা মিলিত ভলিউম গ্যাসের ভলিউমের তুলনায় নগণ্য, গ্যাসের ভলিউমের তুলনায় নগণ্য। ওকে, ভলিউমের তুলনায় নগণ্য। বুঝলাম না ভাইয়া এটা কি বললেন, দুইবারই তো দেখি গ্যাসের আয়তন লিখলেন না। একটা হচ্ছে গ্যাসের ভলিউম আর একটা হচ্ছে গ্যাসের অণুসমূহের মিলিত ভলিউম, দুইটা ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? ধরো তোমাকে একটা পাত্র দেওয়া হইলো, ওকে, এরকম একটা পাত্র দিলাম, এই পাত্রের মধ্যে আমি কি করলাম? গ্যাসকে ছেড়ে দিলাম। কতটুকু গ্যাস? ধরো 2 মোল গ্যাসকে নিয়ে ছেড়ে দিলাম। কি হবে? গ্যাস এই পুরা পাত্র দখল করে ফেলবে। তাহলে গ্যাসের ভলিউম কত? গ্যাসের ভলিউম হচ্ছে এই পাত্রের ভলিউমের সমান। তো যখনই তোমাকে বলা হচ্ছে গ্যাসের ভলিউম, তোমার বোঝা লাগবে গ্যাসকে তুমি যেই পাত্রে রাখছো সেই পাত্রের ভলিউম যা, গ্যাসের ভলিউমও হুবহু তাই, কোনো ডিফারেন্স নাই। ওকে, আরেকটা হচ্ছে গ্যাসের অণুসমূহের মিলিত ভলিউম। ধরো এই রুমের মধ্যে আমি গ্যাসকে ছড়াই দিছি, গ্যাসের আয়তন কত? এই রুমের আয়তনের সমান। এখন আমি কি করলাম? সবগুলা গ্যাসের অণুকে একসাথে করলাম, করে একটা কোনায় নিয়ে রাখলাম,
ওইটা হচ্ছে গ্যাসের অণুসমূহের মিলিত আয়তন। এই সবগুলো অণুকে নিয়ে যদি আমি একটা কোণায় নিয়ে রাখি, সেটা হচ্ছে কি গ্যাসের অণুসমূহের মিলিত আয়তন। তাহলে এটা হচ্ছে গ্যাসের আয়তন বা গ্যাসের ভলিউম। আর সবগুলো অণুকে নিয়ে যদি আমি যেখানে নিয়ে একসাথে করি, যে একদম ধরো একসাথে নিয়ে আসছি, এটা হচ্ছে গ্যাসের অণুসমূহের মিলিত আয়তন। ওকে, অণুসমূহের মিলিত আয়তন। ওকে, মিলিত আয়তন, বুঝেছো? এই যে অণুসমূহের যে মিলিত আয়তনটা, এইটা হচ্ছে গ্যাসের অ্যাকচুয়াল আয়তনের তুলনায় খুবই নগণ্য হওয়া লাগবে। ইনফ্যাক্ট আমরা এটাকে কনসিডারই করি না আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। ওকে, তার মানে আমাদের গ্যাসের অণুসমূহের যে মিলিত ভলিউমটা, সেটা গ্যাসের যে টোটাল ভলিউম বা পাত্রের যে আয়তন, তার তুলনায় কি হওয়া লাগবে? খুবই খুবই নগণ্য হওয়া লাগবে। ওকে, গুড। দেন 7 নাম্বারটা হচ্ছে গ্যাসের অণুগুলার মধ্যে কোনো রকম ইন্টারমলিকিউলার ফোর্স থাকা যাবে না। কি থাকা যাবে না? কোনো রকম ইন্টারমলিকিউলার ফোর্স বা আন্তঃআণবিক বল থাকা যাবে না। মলিকিউলার ফোর্স থাকা যাবে না। ওকে, ফোর্স থাকা যাবে না, আগেও পড়ছিলাম, আই গেস তোমাদের মনে আছে। কোনো রকম আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল গ্যাসের অণুগুলার মধ্যে থাকা যাবে না। ওকে, ফাইন। আর লাস্টেরটা হচ্ছে ওদের উপর কোনো রকম গ্র্যাভিটি বা ধরো ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, এগুলোর কোনো ইফেক্ট থাকা যাবে না। ওকে, সো গ্র্যাভিটিরটা লিখতে পারো, এটাই সবচেয়ে কমন। গ্র্যাভিটির কোনো ইফেক্ট থাকা যাবে না। গ্র্যাভিটির কোনো ইফেক্ট থাকা যাবে না। ইফেক্ট থাকা যাবে না, বুঝেছেন? গ্র্যাভিটির ইফেক্ট থাকলে কি সমস্যা? তখন কিন্তু মোশনটা র্যান্ডম মোশন হবে না, গ্র্যাভিটি সেটাকে ইনফ্লুয়েন্স করবে। ধরো একটা গ্যাসের কণা এভাবে যায় যাচ্ছে, তখন গ্র্যাভিটি কি করবে? নিচের দিকে টান দিবে, একটু হলেও তো টান দিবে। ধরো এই মার্কারটাকে যদি আমি এমনি করে ছুঁড়ে দিই, ও কি এভাবে উপরের দিকে উঠতে পারবে? না, একটা প্রাস হয়ে যাবে। কেন? কারণ নিচ থেকে গ্র্যাভিটি ওকে টানতেছে, পুল করতেছে, তার জন্য। এর জন্য ওর উপর কোনো রকম গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটির কোনো ইফেক্ট থাকা যাবে না। আদারওয়াইজ আইডিয়াল গ্যাসের যেই ফর্মুলাগুলো আমরা পড়বো, সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবলই হবে না। ওকে, সো এই হচ্ছে মোটামুটি 8টা ইম্পর্টেন্ট অনুস্বীকার্য। তার মধ্যে এই যে 6, 7, 8 যেই তিনটা লিখলাম, 6, 7, 8, এই তিনটা হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে খাটে না। ঠিক আছে, এই তিনটা কার ক্ষেত্রে খাটে না? বাস্তব গ্যাসের ক্ষেত্রে খাটে না। আগেরগুলো খাটে, গ্যাসের ক্ষেত্রে খাটে না। ওকে, আর এই যে 1 থেকে 8 সবগুলাই আইডিয়াল গ্যাসের জন্য খাটে। সো কাইনেটিক থিওরি অফ গ্যাসের তো প্রস্টিলিউট আরও কয়েকটা আছে। ওকে, আরও বেশ কয়েকটা আছে। তার মধ্যে মেইন হচ্ছে এগুলা, যতগুলাই আছে প্রত্যেকটা আইডিয়াল গ্যাসের মধ্যে খাটবে। আর কিছু কিছু হচ্ছে বাস্তব গ্যাসের জন্য খাটবে, কিছু কিছু বাস্তব গ্যাসের জন্য খাটবে না। এর জন্য দেখবা কিছু সার্টেন কন্ডিশনের আন্ডারে বাস্তব গ্যাসকে চাইলে আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করা যেতে পারে। আমরা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, যখন টেম্পারেচার অনেক হাই হয় এবং প্রেশার অনেক লো হয়, তখন তুমি চাইলে বাস্তব গ্যাসকে আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করতে পারো, কারণ তখন এই যে প্রপার্টিগুলো আছে এগুলা বাস্তব গ্যাসও মেনে চলবে। ওকে, সো বাস্তব গ্যাসকে চাইলে আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করা যায় কখন? যখন টেম্পারেচার অনেক হাই এবং প্রেশার অনেক লো। ওকে, অনেক হাই টেম্পারেচারে, ওকে, এবং অনেক লো প্রেশারে আমরা কি করতে পারি? বাস্তব গ্যাসকে আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করতে পারি। বাস্তব গ্যাসকে কি করা যায়? আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করা যায়। গ্যাসকে আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করা যায়। ওকে, কনসিডার করা যায়, বুঝেছো? একদম সহজ। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখো। ভাইয়া আপনি লিখে দিয়েছেন, আমি কেন মাথায় রাখবো? এমসিকিউ তো আসবে রে, যখন আসবে তখন যদি ভুল করো তাইলে কিন্তু জীবনটা বেদনা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো আমরা এই গেস মোটামুটি বুঝে গেছি। এখন আমরা একটু দেখি আমাদের বইয়ে কি কি লেখা আছে। দেখো বইয়ে ওই একই কথাই লেখা আছে ঘুরে ফিরে। চলো এখন বুঝতে পারবা। প্রত্যেক গ্যাসের সমান ভরের অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে আণবিক তত্ত্বে অণু বলা হয়। অণুগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে। তারপর কোনো একটা গ্যাসের সব অণু একই রকম বা আইডেন্টিক্যাল, কিন্তু ভিন্ন গ্যাসের অণু ভিন্ন রকম হবে। স্বাভাবিক, হাইড্রোজেন আর অক্সিজেনের অণু তো সেম রকম হবে না, বাট হাইড্রোজেনের যত অণু আছে সবাই একদম হবে আইডেন্টিক্যাল বা সিমিলার। ওকে, দেন অণুগুলো সবসময় বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে। এই বিক্ষিপ্তভাবে মানে যে র্যান্ডমভাবে ছোটাছুটির সময় অণুগুলা পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে। পাত্রের দেয়ালের সাথে অণুগুলোর ধাক্কার দরুনই গ্যাসের চাপের সৃষ্টি হয়। প্রেশারটা কেমনে তৈরি হয়? অণু এবং পাত্রের দেয়াল এই দুইটার কলিশনের মাধ্যমে। ঠিক আছে, এবং ধাক্কাগুলো সম্পূর্ণরূপে কি? স্থিতিস্থাপক বা ইলাস্টিক কলিশন। ওকে, গুড। আসেন নেক্সট কি বলছে?
অণুগুলো বিন্দু ভর আদর্শ স্থিতিস্থাপক গোলক এবং পাত্রের আয়তনের তুলনায় এদের সম্মিলিত আয়তন উপেক্ষণীয়, মানে হচ্ছে নেগলিজিবল। মানে আমরা অণুগুলাকে কনসিডার করি হচ্ছে এক একটা বিন্দু ভরের মতো, একদম ছোট্ট ভর, এবং এক একটা গোলক আকৃতির ধরি আমরা, কনসিডার করি গোলক আকৃতির। ওকে, এবং এদের যে সম্মিলিত আয়তন, মানে সবগুলোকে নিয়ে যদি তুমি একটা করে নিয়ে রাখো, তাদের আয়তনটা যদি মেজার করো, সেটা পাত্রের আয়তনের তুলনায় কি হবে? খুবই নগণ্য হবে। ওকে, দেন পরস্পরের মধ্যে বা পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খাওয়ার সময় ব্যতীত এদের মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। মানে তারা যখন নর্মাল স্টেটে আছে তখন তাদের মধ্যে কোনো রকম আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করবে না। যখন ধাক্কা খাবে তখন তো বল ক্রিয়া করবে স্বাভাবিক। যেমন ধরো এখানে দেয়াল আছে, ঠিক আছে, এই দেয়ালে গিয়ে ধাক্কা খাইলো, মানে কি? ও গিয়ে দেয়ালের উপর বল প্রয়োগ করলো। দেয়াল কি ওর উপর একটা প্রতিক্রিয়া বল দিবে না? অবশ্যই দিবে। তখন কি ওর উপর একটা বল কাজ করবে না? করবে। আবার ধরো এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, তারা পরস্পরের দিকে ধাবিত হয়ে সংঘর্ষে লিপ্ত হইল, তখন কি তারা পরস্পরের উপর বল প্রয়োগ করবে না? করবে। সংঘর্ষের সময় বলের আদান প্রদান হবে, বাট অন্যান্য সময় তাদের মধ্যে কোনো রকম ইন্টারমলিকিউলার ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। ঠিক আছে, দেন দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলা নিউটনের সূত্র অনুযায়ী সমবেগে সরল রেখা বরাবর চলে। কি করে অণুগুলা সবসময়? সমবেগে সরল রেখা বরাবর গতিশীল হয়, এবং পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে মুক্ত পথ বলা হয়। গড়মুক্ত পথ বা মুক্ত পথ নিয়ে আমাদের সেপারেট পড়াশোনা আছে, সেটা আমরা পরে পড়াশোনা করব। আপাতত আমাদের যেটা বোঝা লাগবে, অণুগুলা সংঘর্ষের মাঝামাঝি যে টাইমটা, যখন সে ছোটাছুটি করতেছে বা মুভ করতেছে, তখন সরল পথে মুভ করে এবং সমবেগে মুভ করে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস। এটা কিন্তু আসতে পারে, খ নাম্বারে চলে আসতে পারে যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের স্বীকার্যগুলো লেখো। তো তোমার অ্যাটলিস্ট 3টা থেকে 4টা স্বীকার্য লেখা আসা লাগবে, যদি এটা অনুধাবনমূলকে আসে। ইন কেস এটা অনুধাবনমূলকে চলে আসলো, আসার কথা না, বাট তাও চলে আসতে পারে। যদি অনুধাবনমূলকে এটা চলে আসে, আমাদের 3 থেকে 4টা অন্তত লিখতে হবে, 3টা বা 4টা অনুস্বীকার্য লিখে দিয়ে আসবা। ওকে, পারবো। এমসিকিউ তো আসতে পারে, নিচের কোনটা কোনটা কাইনেটিক থিওরি অফ গ্যাসের অনুস্বীকার্য, তোমার জানা থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু ভুল করে আসবা ওই যে বহুপদী সমষ্টিসূচক প্রশ্নগুলা। ঠিক আছে, ওকে, এবার আসেন কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফর্মুলা। আমরা যদি কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফর্মুলাতে আসি, অনেকগুলো ফর্মুলা আমরা খুঁজে পাবো, প্রায় হচ্ছে 5টা বা 6টার মতো ফর্মুলা। বাট একদম যদি মেইন ফর্মুলায় তুমি আসো, তুমি মেইন ফর্মুলা যেটা পাবা সেটা হচ্ছে PV ইজ ইকুয়ালস টু 1/3 mn CRMS স্কোয়ার। ওকে, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। আমি দরকার হলে একটু মাঝখানে লিখি, প্রথমে প্রত্যেকটা রাশি একটু বুঝাই, দেন হচ্ছে আমরা প্রমাণের দিকে যাব। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা আমরা পাবো লাস্টে গিয়ে, এবং এখান থেকে আমরা বাকি সকল ফর্মুলা ডিরাইভ করব। PV ইজ ইকুয়ালস টু 1/3 mn CRMS স্কোয়ার। ওকে, এখানে পিটা কি বুঝাই যাচ্ছে, পি কি হবে বলো? আমি না বললেও তুমি পারবা। ভাইয়া পিতে প্রমিত না, পিতে ফিজিক্স না, পিতে প্রেশার। কি? পিতে হচ্ছে গ্যাসের চাপ বা প্রেশার। ওকে ভাইয়া, ভিতে কি? ভিতে হচ্ছে ভলিউম বা গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন কি বলো তো? ভাইয়া গ্যাসের অণুসমূহের সম্মিলিত আয়তন। না রে বাবা, গ্যাসকে তুমি যেই পাত্রে রাখবা সেই পাত্রের আয়তন যা, সেটাই হচ্ছে গ্যাসের আয়তন। এম কি? এম হচ্ছে গ্যাসের একটা অণুর ভর। এম কি? গ্যাসের একটা অণুর বা একটা কণার ভর। ঠিক আছে, একটা অণুর ভর। ওকে, এন কি ভাইয়া? এন, এন হচ্ছে অণু সংখ্যা। ওকে, আমরা যে পাত্র নিয়ে কাজ করতেছি, যে পাত্রের মধ্যে আমরা অ্যানালাইসিস করব, সেই পাত্রের যে অণু আছে, যতগুলা গ্যাসের অণু আছে, সেই অণুর সংখ্যা হচ্ছে এন। তাহলে এন হচ্ছে কি? অণু সংখ্যা। আমাদের পাত্রের মধ্যে কতগুলা অণু আছে সেটা হচ্ছে এন। আর সিআরএমএস কে বলা হয় হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করি, যদি এটা আমরা বিস্তারিত পড়াশোনা পরের দিন করব। 3 রকমের ভেলোসিটি নিয়ে আমাদের পড়াশোনা হবে, বাট এখন হালকা একটু আলোচনা করে দেই, তাহলে হচ্ছে আমাদের পরবর্তী পার্টটুকু বুঝতে সুবিধা হবে। সিআরএমএস কে কি বলা হয়? সিআরএমএস কে বলা হয় হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ওকে, স্কোয়ার ভেলোসিটি। আই গেস এটা সম্পর্কে তোমাদের অলরেডি আইডিয়া আছে, তাও হালকা একটু যদি ডিসকাস করি। ধরো একটা গ্যাসের পাত্র আছে। কি আছে? গ্যাসের পাত্র। গ্যাসের পাত্রের মধ্যে কি আছে ভাইয়া? গ্যাসই থাকবে অবশ্যই। গ্যাসের পাত্রে কি অন্য কিছু থাকা সম্ভব বলো? অবশ্যই না। কি আছে? গ্যাস আছে।
এখন গ্যাসের এক একটা অণুর বেগ তো এক এক রকম, তুমি আসলে কোন বেগটা নিয়ে কাজ করবা? আমাদের তো একটা নির্দিষ্ট বেগ নিয়ে কাজ করা লাগবে। এখন অণু তো আছে এখানে লাখ লাখ কোটি কোটি, এক একজনের বেগ এক এক রকম। সো আমি তো র্যান্ডমলি বলতে পারি না আমি এই অণুর বেগ নিয়ে কাজ করব বা ওই অণুর বেগ নিয়ে কাজ করব না। আমাদের একটা ইউনিফর্ম ডিসিশনে আসা লাগবে যেটা সবাই মেনে চলবে। সো সেখান থেকে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটির কনসেপ্টটা আসে। এইটাই হচ্ছে আমরা গ্যাসের অণুর বেগ হিসাবে ধরে নিই। প্রত্যেকটা গ্যাসের অণুর বেগ হিসাবে আমরা এই বেগটাকে কনসিডার করতে পারি। এটা কিভাবে আসছে? যেমন ধরো এখানে এন সংখ্যক গ্যাসের কণা আছে আমি ধরলাম, তার মধ্যে প্রথম যে গ্যাসটা আছে বা গ্যাসের কণাটা আছে তার বেগ আমি ধরলাম হচ্ছে U1, সেকেন্ড যে কণাটা আছে তার বেগ হচ্ছে U2, 3 নাম্বার যে কণাটা আছে তার বেগ হচ্ছে U3, এরকম n সংখ্যক কণা আছে, লাস্টের যে কণা তার বেগ হচ্ছে UN। যদি এখানে n সংখ্যক কণা থাকে এবং এক একজনের বেগ যদি এক এক রকম হয়, তাহলে এই গ্যাসের কণাগুলার CRMS ভেলোসিটি তুমি কেমনে বের করবা? খুবই সহজ, একটু লেখো রুট, ওকে, দেন লেখো মিন, হ্যাঁ মাঝখানে একটু গ্যাপ দাও, একটু মাথায় রাখো এটা, রুট মিন স্কয়ার, ওকে, এখানে লেখো ভেলোসিটি। লিখছো, প্রত্যেকটার মাঝখানে একটা করে অফ বসাও। কি বসাবা? অফ। অফ, এখানেও অফ, এখানেও অফ। আচ্ছা, এটা বসায় কি হইলো দেখো, এখান থেকে তুমি হচ্ছে ফ্লোটা পেয়ে যাবা। কোন ফ্লোটা মেইনটেইন করে তুমি সিআরএমএস ভেলোসিটি বের করবা? প্রথমে খেয়াল করো স্কয়ার অফ ভেলোসিটি, তার মানে কি এখানে যতগুলা গ্যাসের কণা আছে সবার বেগকে স্কয়ার করো। চলেন ভাইয়া করি, তাহলে আসবে কি U1 এর স্কয়ার্ড, U2 এর স্কয়ার্ড, U3 এর স্কয়ার্ড, ডট 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 UN এর স্কয়ার্ড। সবার বেগকে কি করছি? স্কয়ার করছি। তারপর দেখো মিন অফ স্কয়ার, তার মানে কি এই যে স্কয়ারগুলো আছে তাদের গড় বের করো। তোমার কাছে n সংখ্যক স্কয়ার আছে, তার গড় কেমনে বের করবা? সবগুলা স্কয়ারকে যোগ করে n দিয়ে ভাগ। তাহলে আমি যদি গড় বের করি কি করব? সবাইকে যোগ করে দিব, যোগ করে n দিয়ে ভাগ করে দিব। লাস্টে কি বলছে? রুট অফ মিন, মানে হচ্ছে এই যে গড়টা তুমি বের করলা তাকে রুট করে দাও, রুট ওভার করে দাও। যদি এটাকে আমরা রুট করে দেই টু দি পাওয়ার হাফ, তাহলে আমি পেয়ে যাব সিআরএমএস ভেলোসিটি। বুঝেছো? খুবই সহজ। তাহলে কোনো একটা নির্দিষ্ট পাত্রে থাকা গ্যাসের অণুর সিআরএমএস ভেলোসিটি আমরা কেমনে বের করব? তাদের প্রত্যেকটা কণার যে ইন্ডিভিজুয়াল বেগ, সেই বেগগুলোকে স্কোয়ার করব, স্কোয়ার করে সেগুলোর গড় বের করব, মানে যোগ করে অণু সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তারপর সেটাকে রুট করব, রুট করলে আমি পেয়ে যাব কি সিআরএমএস ভেলোসিটি। এটা কিন্তু লাগবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের লাগবেই লাগবে, এটা ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? সো বুঝতে পারছি, এবং এটাই হচ্ছে আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসের মেইন ফর্মুলা। এখন আমরা একটু দেখব এই ফর্মুলাটা আসছে কিভাবে, কই থেকে এই ফর্মুলা জন্ম নিল। আসেন আমরা একটু দেখি, চলেন কাইনেটিক থিওরি অফ গ্যাসের এই ফর্মুলা। ওকে, তো ধরো আমরা প্রথমে একটু তিনটা অক্ষ আঁকি। তিনটা অক্ষ আঁকার আগে আমরা একটা এরকম বক্স আঁকি। চলো এরকম একটা বক্স আঁকো। ভাইয়া কেন ভাইয়া বক্স আঁকলে কি হবে? কিছু হবে না, তুমি আগে আঁকো তো দেখি, তারপর দেখা যাবে কি হবে। খালি কি হবে কি হবে করে আগে আঁকো, যেটা বলি সেটা শুনে না, খালি বলে কি হবে কি হবে। চলো এই এই বরাবর হচ্ছে এই আঁকছো, এই বরাবর দাও হচ্ছে এরকম, কিরকম ভাইয়া? এই বরাবর দাও হচ্ছে এরকম, ওকে, এই বরাবর দাও হচ্ছে এরকম, আহা, এই বরাবর দাও হচ্ছে এরকম। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আই গেস। সো এরকম হচ্ছে আমরা এল দৈর্ঘ্যের একটা ঘনক আঁকলাম। কি আঁকলাম? এল দৈর্ঘ্যের একটা ঘনক। লেট সাপোজ এটা হচ্ছে এল, বা এ দৈর্ঘ্যেরও চিন্তা করতে পারো। এ দৈর্ঘ্যের একটা ঘনক বা একটা ঘনক যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। সো এটা একটা ঘনক, তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ওকে, এখন এই ঘনকের মধ্যে ধরো এন সংখ্যক গ্যাসের কণা আছে। কি আছে? এন সংখ্যক গ্যাসের কণা, এন সংখ্যক গ্যাসের কণা। এই প্রমাণ তোমার অনেক বেশি লাগবে না, তবে আমরা হচ্ছে পরবর্তীতে একটা ম্যাথ করব, যে ম্যাথে গিয়ে তোমার এই প্রমাণের কনসেপ্টটা লাগবে। এছাড়া প্রমাণ খুব বেশি তোমার আসলে লাগবে না, তোমার জাস্ট ফর্মুলা জানা থাকা লাগবে। ভাইয়া ফর্মুলা তো আমি জানি, প্রমাণ আমার শেখার আগ্রহ নাই, তাহলে তুমি চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? যাই হোক, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এন সংখ্যক কণা যদিও আছে, ধরো আমরা একটা কণা নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই। ধরো সেই কণাটা হচ্ছে এটা, আমি ধরলাম এখানে একটা কণা আছে। এখন এই কণাটার বেগ কত? আমি তো এখনো জানি না এই কণার বেগ এক্স্যাক্টলি কত। আমি ধরলাম এই কণার বেগ হচ্ছে ইউ, কত ধরলাম? ইউ, বা ধরলাম U1। এই কণার বেগ কত? U1। ওকে, এখন এই যে কণাটার বেগ U1, তার কি তিনটা অক্ষ বরাবর উপাংশ থাকবে না?
থাকবে। আমরা কি u1 কে এভাবে প্রকাশ করতে পারি না? একটু আগে শিখে আসছি কিন্তু u1 যে বেগটা প্রথম কণার বেগ তাকে আমরা লিখতে পারি এভাবে ux1 i ক্যাপ প্লাস uy1 j ক্যাপ প্লাস uz1 k ক্যাপ। x1টা হচ্ছে তার x অক্ষ বরাবর বেগের কম্পোনেন্ট, y1টা হচ্ছে তার y অক্ষ বরাবর বেগের কম্পোনেন্ট এবং z1টা হচ্ছে তার uz1টা হচ্ছে তার z অক্ষ বরাবর বেগের কম্পোনেন্ট। তাহলে ধরেন তার x, y এবং z অক্ষ বরাবর বেগের কম্পোনেন্টগুলো আমরা একটু আঁকি। এই বরাবর হচ্ছে ux1, এই বরাবর হচ্ছে uy1 এবং এই বরাবর হচ্ছে uz1। আহারে, এটা লিখলাম x, এটা কোনো কথা? আমি লিখে রাখছি এখানে y। দুঃখিত, একটু সাজায় লেখো না প্লিজ। সরি সরি সরি, একটু সাজায় লেখো। এই বরাবর হবে হচ্ছে আমাদের কি বলতো, এই বরাবর y অক্ষ, তাহলে uy1, এই বরাবর হবে হচ্ছে ux1 এবং এই বরাবর হবে হচ্ছে uz1 ধরলাম। আর এই বরাবর ছিল আমার কণার মূল বেগ u1। এখন ধরো আমি এখানে একটা অ্যানালাইসিস করতে চাই। কি অ্যানালাইসিস করতে চাই? আমি দেখতে চাই এই কণাটা এই দেয়ালের উপর কতটুকু প্রেসার দিবে। কোন দেয়ালের উপর? এই যে এই দেয়ালের উপর, এই দেয়ালটার উপর এই কণা কতটুকু প্রেসার দিবে। তাহলে আমার টার্গেট কোনটা? আমার টার্গেট হচ্ছে এই দেয়ালটা, এই দেয়ালটা, ঠিক আছে? আমি দেখতে চাই এই দেয়ালের উপর আমার কণা এসে কতটুকু প্রেসার দিতে পারে। ওকে, এখন কণার পুরা বেগ নিয়ে আমি প্রথমেই কাজ করতে চাই না, আমি কাজ করতে চাই কণার কেবলমাত্র এই অক্ষ বরাবর বেগটা নিয়ে। দেখো, এই অক্ষ বরাবর বেগের জন্যই কিন্তু কণা এই দিকে আগাইতেছে। এই অক্ষ বরাবর যে বেগ তার জন্য কণা তো এই দিকে আগাবে। এই অক্ষ বরাবর যে বেগ তার জন্য কণা উপরে উঠবে। কণা ডান দিকে যাবে কোন বেগটার জন্য? এই যে uy1 এর জন্য। তো আমি দেখতে চাই এই বেগের জন্য গিয়ে কণা কতটুকু প্রেসার প্রয়োগ করে এই দেয়ালটার উপর। ঠিক আছে, এটা আমার টার্গেট, আমি এটা দেখতে চাই। আচ্ছা, তাহলে ধরেন এই হচ্ছে আমার দেয়াল, এই হচ্ছে আমার দেয়াল। ওই দেয়ালটা ধরো আমি একটা 2 ডাইমেনশনাল ছবি আঁকলাম এবং এই হচ্ছে আমার কণা। কণার এই দিক বরাবর বেগ হচ্ছে uy1। ওকে, কণার ভর কত? আমি ধরলাম এই কণাটার ভর হচ্ছে m। আচ্ছা, কণা যদি এই দেয়ালে গিয়ে ধাক্কা খায় তারপর সে কত বেগে ফিরে আসবে? ভাইয়া এটা আমি কেমনে বলবো? তুমি বলতে পারা উচিত, কারণ আমরা জানি আইডিয়াল গ্যাসের সাথে দেয়ালের যে সংঘর্ষ, গ্যাসের কণার সাথে দেয়ালের যে সংঘর্ষ হবে সেটা কেমন সংঘর্ষ হবে? স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত হবে। তাহলে কণা গিয়ে যদি uy1 বেগে হিট করে, হিট করার পর সে আবার বিপরীত দিকে একই বেগ নিয়ে ফিরে আসবে। তার মানে কণা ধাক্কা খাওয়ার পরে ফিরে আসবে কত বেগ নিয়ে? uy1 বেগ নিয়ে। ওকে, তাহলে যদি আমি বলি এই যে এখানে একটা সংঘর্ষ হইল, এই সংঘর্ষে ভরবেগের পরিবর্তন কত? বলো তো ভরবেগের পরিবর্তন কত হবে? ভরবেগের পরিবর্তন ডেল পি হবে 2mu(y1)। যদি শুধুমাত্র মানের কথা চিন্তা করি, ভরবেগের পরিবর্তনের ডিরেকশন হবে বাম দিকে, ঠিক আছে, বাট পরিবর্তনের মান কতটুকু হবে? 2mu(y1)। ভাইয়া কেন এরকম হইলো বুঝলাম না তো। দেখো ওর আদি ভরবেগ কত? mu(y1) কোন দিকে? ডান দিকে। ওর শেষ ভরবেগ কত? mu(y1) কোন দিকে? বাম দিকে। এখন একটার তাহলে তোমার প্লাস ধরা লাগবে, একটার ধরা লাগবে মাইনাস, কারণ একজন ডান দিক কাজ করছে, একজন বাম দিক কাজ করছে। এবার একটা প্লাস থেকে একটা মাইনাসকে তুমি বিয়োগ করবা, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি ভরবেগের যে পরিবর্তনটা সেটা আসবে হচ্ছে, সেটার মান আসবে হচ্ছে 2mu1। ওকে, তার মানে কণার বেগের এই কম্পোনেন্টের জন্য কণা যখন এই দেয়ালে গিয়ে হিট করতেছে আবার হিট করে ফিরে আসতেছে, তার ভরবেগের পরিবর্তন কত? তার ভরবেগের পরিবর্তন হচ্ছে 2mu(y1)। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি? কণার ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, বুঝেছো? ওকে, এখন আমার লাগবে কি? আমার লাগবে প্রেসার। প্রেসার কেমনে বের করব? প্রেসার বের করার জন্য তোমার প্রথমে জানা লাগবে কণা দেয়ালের উপর কতটুকু বল প্রয়োগ করতেছে। প্রেসার কি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। সো তোমার তো প্রথমে জানা লাগবে এই কণাটাই দেয়ালের উপর বল কতটুকু প্রয়োগ করবে। বল যদি জেনে যাও তখন ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে তুমি আসলে প্রেসারটা পেয়ে যাবে। সো আমাদের টার্গেট হচ্ছে বলটা বের করা। এই কণা গিয়ে দেয়ালের উপর কতটুকু বল প্রয়োগ করতেছে। বল কেমনে বের করে? ভরবেগের পরিবর্তনের হারকেই বল বলা হয়। আমরা ভরবেগের পরিবর্তনটা পেয়ে গেছি যে হ্যাঁ, কণা গিয়ে যখন হিট করতেছে, হিট করার পর তার ভরবেগের পরিবর্তন হচ্ছে কত? 2mu(y1)। বাট তার ভরবেগের পরিবর্তনের হার কত এইটা আমার বের করা লাগবে। ভরবেগের পরিবর্তনের হার বের করতে পারলে সেটাই হবে আমাদের বল। তাহলে প্রযুক্ত বল কত হবে? বল হবে হচ্ছে del p/del t।
ভরবেগের পরিবর্তনের হার। উপরে হচ্ছে ভরবেগের পরিবর্তন আর নিচে হচ্ছে ভরবেগ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময়। আচ্ছা আমাকে বলো তো ভরবেগটা কখন পরিবর্তিত হচ্ছে? যখন সংঘর্ষ হচ্ছে। আচ্ছা সংঘর্ষ কতক্ষণ পর পর হচ্ছে? এটা কেমনে বুঝবো? খেয়াল করে দেখো, একটু ভালো মতো দেখো, এগুলো একটু ভালো মতো খেয়াল করা লাগবে, ঠিক আছে? আমার কণা ছিল এখানে, ঠিক আছে, এখান থেকে এখানে গেছে, দেন আবার ধাক্কা খেয়ে ফিরে আসছে, দেন আবার গেছে, তারপর তো সংঘর্ষ হবে। মাঝখানে কি ওই দেয়ালের সাথে কণার সংঘর্ষ হবে? মাঝখানে তার অন্যান্য সংঘর্ষ হইতে পারে, ঠিক আছে, বাট ওই দেয়ালের সাথে হবে? হবে না। ওই দেয়ালের সাথে তার সংঘর্ষ কতক্ষণ পর হবে? দেখো কণা এখান থেকে এখানে গেল, সংঘর্ষ হইল, দেন আবার ফিরে আসলো, আবার গেল, সংঘর্ষ হইল, আবার ফিরে আসলো, আবার গেল, সংঘর্ষ হইল। দেখো সে সংঘর্ষের পর ফিরে আসতেছে, আবার যাইতেছে, তারপর সংঘর্ষ হচ্ছে। তার মানে সে আসতেছে, যাইতেছে, দেন হচ্ছে সংঘর্ষ। তুমি বলতে পারো যে ভাইয়া এই পাশে আসলো, আসার সময় তো একটা সংঘর্ষ হইলো, বাট এটা তো এই দেয়ালে হয় নাই। এই দেয়ালে সংঘর্ষ কতক্ষণ পর হচ্ছে? আমার কণা এখানে সংঘর্ষ হওয়ার পরে এই পাশে ফিরে আসতেছে, দেন আবার যাচ্ছে, তারপর সংঘর্ষ হচ্ছে। আর একটা বার কণা এখান থেকে ফিরে আসতেছে, দেন আবার যাচ্ছে, তারপর সংঘর্ষ হচ্ছে। তাহলে বলে সংঘর্ষ হওয়ার জন্য বা একটা সংঘর্ষের পর আর একটা সংঘর্ষ হওয়ার জন্য কণার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগতেছে? একটা সংঘর্ষ হইছে, কণা এই দিকে আসছে, কণা আবার ওই দিক গেছে, তারপর আর একটা সংঘর্ষ হইছে। তার মানে একটা সংঘর্ষ হওয়ার পর কণার এ পরিমাণ দূরত্ব এই দিকে আসা লাগতেছে, দেন আবার এ পরিমাণ দূরত্ব ওই দিকে যাওয়া লাগতেছে, তারপর হচ্ছে আর একটা সংঘর্ষ। একটা সংঘর্ষ হওয়ার পরে কণার এ পরিমাণ মানে হচ্ছে এই যে ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান পরিমাণ, এ পরিমাণ দূরত্ব এই দিকে আসা লাগতেছে, দেন এ পরিমাণ দূরত্ব আবার ওই দিকে যাওয়া লাগতেছে, তারপর ওই দেয়ালে আর একটা সংঘর্ষ হচ্ছে। তার মানে ওই দেয়ালে একটা সংঘর্ষ হওয়ার পরে আর একটা সংঘর্ষ হওয়ার জন্য কণার দূরত্ব অতিক্রম করা লাগতেছে 2a পরিমাণ। কতটুকু? 2a পরিমাণ। এবং এই 2a পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে সে কত বেগে? আমরা কি পড়ছিলাম? আইডিয়াল গ্যাসের বেগের মান হবে কনস্ট্যান্ট। তাহলে এই 2a পরিমাণ দূরত্ব সে অতিক্রম করতেছে uy1 বেগে, কনস্ট্যান্ট বেগে। তাহলে প্রয়োজনীয় সময় কত হবে? প্রয়োজনীয় সময় হবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই বেগ। বুঝেছো? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি? বেগ। কারণ এই যে ভরবেগটা পরিবর্তন হচ্ছে, কখন হচ্ছে ভরবেগের পরিবর্তন? যখন সংঘর্ষ হবে। তার মানে আমার ভরবেগের পরিবর্তনে প্রয়োজনীয় সময় হচ্ছে সংঘর্ষ ঘটতে কতটুকু সময় লাগতেছে সেইটা। কতক্ষণ পর পর সংঘর্ষ ঘটতেছে? একটা সংঘর্ষ হওয়ার পর কণার এই দিকে পরিমাণ যাওয়া লাগতেছে, আবার এই দিকে পরিমাণ আসা লাগতেছে, তারপর হচ্ছে আর একটা সংঘর্ষ। তার মানে কণার দূরত্ব অতিক্রম করা লাগতেছে 2a পরিমাণ। এবং এই 2a পরিমাণ দূরত্ব সে কত বেগে অতিক্রম করতেছে? একটা কনস্ট্যান্ট বেগে, uy1 বেগে। তাহলে প্রয়োজনীয় সময় কি হবে? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই ধ্রুব ওই বেগের মানটা বা কনস্ট্যান্ট ওই বেগের মানটা। ওকে, তাহলে আসো আমরা এখন একটু মান বসাই দিই। যদি মান বসাই দিই তাহলে এখানে কি আসবে? উপরে আসবে হচ্ছে 2m/uy1, নিচে হচ্ছে ∆t, সেটা কত? 2a ডিভাইডেড বাই uy1। ওকে, তাহলে দেখো 2 2 তো কাটাকাটি চলে যাবে, থাকবে কি? থাকবে হচ্ছে m/uy1 স্কয়ার ডিভাইডেড বাই a। এই হচ্ছে আমাদের প্রযুক্ত বল। তাহলে আসেন আমরা একটু প্রযুক্ত বলটাকে এই পাশে লিখি। প্রযুক্ত বল F ইজ ইকুয়ালস টু হোয়াট? m ডিভাইডেড বাই a। এটা কি? এটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। এটাকে আবার ত্বরণ ভাইব না কিন্তু, ঠিক আছে? মাল্টিপ্লাইড বাই হোয়াট? মাল্টিপ্লাইড বাই হচ্ছে uy1 স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল। এখন দেখো আমার তো দরকার কণার বেগ। আমার তো কণার বেগের একটা উপাংশ দিয়ে কোনো লাভ নাই। এখানে আমি বলের যে সমীকরণটা পাইলাম সেখানে কি কণার বেগ আছে? বেগ নাই। কি আছে? কণার বেগের উপাংশ। এটা দিয়ে কি কাজ হবে? না। তাহলে আমরা এখন কি করব? আমরা এই uy1 কে সামহাউ এই u1 দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব। uy1 হচ্ছে কণার বেগের একটা উপাংশ। এই কণার বেগের তো আরও দুটো উপাংশ আছে। সো একটা উপাংশ নিয়ে কাজ করলে হবে না, আমার কাজ করা লাগবে হচ্ছে কণার বেগটা নিয়ে। সো সামহাউ এই uy1 কে আমার u1 দিয়ে রিপ্লেস করা লাগবে। কেমনে রিপ্লেস করা যেতে পারে? দেখেন আমরা শিখে আসছি। কি শিখে আসছি জানো? আমরা শিখে আসলাম না uy1 ইজ ইকুয়ালস টু uy2 ইজ ইকুয়ালস টু uy1, দাঁড়াও দুঃখিত, এই যে এখানে ux1 ইজ ইকুয়ালস টু uy1 ইজ ইকুয়ালস টু uz1। পড়ে আসছি না? এই তিনটার মান কি সমান না? বলো তো।
একটা কণা যখন ইউ বেগে গতিশীল হচ্ছে, একটা আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের কণা, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে তার এক্স অক্ষ বরাবর যাওয়ার প্রবাবিলিটি যা ওয়াই অক্ষ বরাবর যাওয়ার প্রবাবিলিটি তাই জেড অক্ষ বরাবর যাওয়ার প্রবাবিলিটিও সেম। তার মানে এই বেগের এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর উপাংশ কি হবে? অবশ্যই সমান হবে। মানের দিক দিয়ে কি হবে? সমান হবে। তিনটার ভ্যালু হবে কি? সেম, কোনো পার্থক্য নাই। তাহলে খেয়াল করেন আমার ইউ ওয়ানের মান কত হবে? ইউ ওয়ানের মান হবে রুট ওভার ইউ এক্স ওয়ান স্কোয়ার্ড প্লাস ইউ ওয়াই ওয়ান স্কোয়ার্ড প্লাস ইউ জেড ওয়ান স্কোয়ার। ওকে, যেহেতু ইউ এক্স ওয়ান ইউ ওয়াই ওয়ানের সমান, আমি ওর পরিবর্তে কি ইউ ওয়াই ওয়ান লিখতে পারি না? পারি। সিমিলারলি ইউ জেড ওয়ানও তো ইউ ওয়াই ওয়ানের সমান, তাহলে ওর পরিবর্তে আমি ইউ ওয়াই ওয়ান লিখতে পারি। তাহলে এখানে আসবে হচ্ছে রুট ওভার 3 ইউ ওয়াই ওয়ান স্কোয়ার। ওকে, দুই পাশে স্কোয়ার করে দাও, দেখো তো কি হয়। যদি আমরা দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে আসবে হচ্ছে ইউ ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 ইউ ওয়াই ওয়ান স্কোয়ার। ইউ ওয়ান স্কোয়ার সমান কত আসবে? 3 ইউ ওয়াই ওয়ান স্কোয়ার। এটা একটু আগে আমরা দেখেই আসছি। সো এখান থেকে দেখেন তো লিখতে পারি না ইউ ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ ওয়ান স্কোয়ার বাই 3 ইউ ওয়ান স্কোয়ার বাই 3। দেখা যায় না? দেখা যায়। তাহলে এই যে ইউ ওয়াই ওয়ান, এটাকে আমরা এভাবে রাখতে চাচ্ছি না, কারণ আমাদের দরকার হচ্ছে কণার বেগ নিয়ে কাজ করা, কণার বেগের একটা উপাংশ না। সো আমরা কণার বেগের এই উপাংশটাকে কণার বেগ দিয়ে রিপ্লেস করব। কিভাবে? ইউ ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই 3। তাহলে চলেন যদি আমরা একটু বসাই দিই, তাহলে আমাদের ফর্মুলা চলে আসবে এফ ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু এম ডিভাইডেড বাই এ মাল্টিপ্লাইড বাই ইউ ওয়ান স্কোয়ার। বুঝছো? এই হচ্ছে প্রযুক্ত বলের ফর্মুলা। এখন এই যে বলটা গ্যাসের কণা প্রয়োগ করতেছে, কোথায় প্রয়োগ করতেছে? গ্যাসের কণা এই বলটাকে প্রয়োগ করতেছে হচ্ছে এই দেয়ালের উপর। এই দেয়ালের ক্ষেত্রফল কত বলো তো? এই দেয়ালের ক্ষেত্রফল কত? এই দেয়ালের এরিয়া কত? ঘনক না, তার মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে এই দেয়ালের এরিয়া কত হবে? এ ইন্টু এ, মানে হচ্ছে এ স্কোয়ার। কত হবে? এ স্কোয়ার। তাহলে প্রযুক্ত বল যদি এত হয়, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত হবে? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা বলি হচ্ছে প্রেসার, সেটা হবে এফ ডিভাইডেড বাই এরিয়া। ঠিক আছে? একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলি? চাপ বলি বা প্রেসার বলি। তার মানে প্রেসার কি হবে? এফ ডিভাইডেড বাই এরিয়া। সো এফ হচ্ছে আমার 1/3 ইন্টু এম ইউ ওয়ান স্কোয়ার বাই এ, এবং এরিয়া কত? এরিয়া হচ্ছে ওই দেয়ালেরটা এ স্কোয়ার, তার মানে মাল্টিপ্লাইড বাই 1/a স্কোয়ার, মানে স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। তাহলে হবে কি? হবে হচ্ছে 1/3 ইন্টু এম ইউ ওয়ান স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 1/a কিউব। এখন দেখো তো এই এ কিউবটা কি? খেয়াল করো, এই এ কিউবটা কি বলো তো? এ কিউবটা হচ্ছে এই ঘনকের আয়তন বা পাত্রের আয়তন। পাত্রের আয়তন মানে কি? গ্যাসের আয়তন। সো এ কিউবের পরিবর্তে আমরা চাইলে ভলিউমও লিখতে পারি। সো লেখা যায় 1/3 ইজ ইকুয়ালস টু এম ইউ ওয়ান স্কোয়ার্ড বাই ভি। এই পাত্রের ভলিউম কত? একটা ঘনকের ভলিউম হয় হচ্ছে এ কিউব, তার বাহুর দৈর্ঘ্যের কিউব। বুঝেছেন? সহজ। সো এই হচ্ছে আমাদের প্রেসারের ফর্মুলা। কার জন্য বলো তো? একটা গ্যাসের কণার জন্য। কার জন্য? একটা গ্যাসের অণু বা একটা গ্যাসের কণার জন্য। এখন পাত্রের মধ্যে তো গ্যাসের কণা একটা না, গ্যাসের কণা কতগুলো আছে বলো? অসংখ্য সংখ্যক গ্যাসের কণা আছে, প্রচুর পরিমাণ গ্যাসের কণা। তাহলে সবার জন্য কম্বাইন্ড প্রেসার কত হবে? একটা গ্যাসের কণার জন্য প্রেসার হচ্ছে এইটা। আমার কি লাগবে? আমার লাগবে সবার জন্য কম্বাইন্ড প্রেসার। সবার জন্য কম্বাইন্ড প্রেসার কেমনে বের করবা? আচ্ছা, প্রেসার কি রাশি? স্কেলার রাশি। তাহলে একজনের জন্য প্রেসার ধরলাম, এটার নাম হচ্ছে P1। কি? P1। এটা যদি এটা হয়, আরেকজনের জন্য প্রেসার P2, আরেকজনের জন্য P3, লাস্টের জন্য Pn। টোটাল প্রেসার কত হবে? সবগুলাকে যোগ করে দাও ভাই, স্কেলার রাশি। টোটাল মান কেমনে বের করবা? নরমাল বীজগাণিতিক যোগ। তাহলে সবার জন্য প্রেসার কত হবে? লেখেন, সবার জন্য কম্বাইন্ড প্রেসার বা টোটাল প্রেসার কত হবে পাত্রের মধ্যে? সেটা হবে P1 প্লাস P2 প্লাস P3 ডট Pn। ওকে, বলো প্রথম কণার জন্য প্রেসার কত? ফর্মুলা দেখো, সবার জন্য সেম আসবে, তুমি যে কণা নিয়ে কাজ করো না কেন। প্রথম কণার জন্য প্রেসার হবে 1/3 এম ইউ ওয়ান স্কোয়ার্ড বাই ভি। সেকেন্ড কণার জন্য প্রেসার কত হবে? 1/3 এম ইউ টু স্কোয়ার্ড বাই ভি। এখানে হচ্ছে প্রথম কণার বেগ বসেছো, যখন সেকেন্ড কণা নিয়ে কাজ করবে তখন সেকেন্ড কণার বেগ আসবে। কণার ভর, একটা নির্দিষ্ট গ্যাসের প্রতিটা কণার ভর সেম। ভলিউম তো পাত্রের ভলিউম সেমই তো থাকবে, ডিফারেন্ট হওয়ার তো কোনো সুযোগ নাই। তাহলে প্রথম জনের জন্য প্রেসার যদি হয় 1/3 ইন্টু
mu1 স্কোয়ার্ড বাই ভি, সেকেন্ড জনের জন্য হবে 1/3 ইন্টু mu2 স্কোয়ার্ড বাই ভি, থার্ড জনের জন্য 1/3 মাল্টিপ্লাইড বাই mu3 স্কোয়ার্ড বাই ভি, এভাবে ডট ডট এনতম তনের জন্য এমতম জনের জন্য প্রেশার কত হবে 1/3 ইন্টু mun স্কোয়ার্ড বাই ভি। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমি কমন নেই, কি কমন নিব 1/3 ইন্টু এম বাই ভি। যদি এটাকে আমি কমন নেই, ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে u1 স্কোয়ার্ড প্লাস u2 স্কোয়ার্ড প্লাস u3 স্কোয়ার্ড ডট ডট un স্কোয়ার্ড। এখন একটা কাজ করব, উপরে নিচে n দিয়ে গুণ আর ভাগ করে দিব, তাহলে 1/3 ইন্টু mn ডিভাইডেড বাই ভি। এনটা কি, এন হচ্ছে অণুর সংখ্যা, পাত্রের মধ্যে কতগুলো অণু আছে, মাল্টিপ্লাইড বাই ভিতরে লেখো, ভিতরে থাকতেছে হচ্ছে u1 স্কোয়ার্ড প্লাস u2 স্কোয়ার্ড প্লাস u3 স্কোয়ার্ড প্লাস ডট ডট un স্কোয়ার্ড ডিভাইডেড বাই হোয়াট, ডিভাইডেড বাই n। দেখো তো এইটা চেনা চেনা লাগে নাকি, এটাই কিন্তু সিআরএমএস স্কোয়ার্ড। কি বলেন ভাই এটা সিআরএমএস স্কোয়ার্ড? ইয়েস, এটাই সিআরএমএস স্কোয়ার্ড। এখানে আমার এন সংখ্যক গ্যাসের অণু আছে, এক একজনের বেগ হচ্ছে u1 u2 u3 u4 un, আমি তার মধ্যে একটা নিয়ে কাজ করছিলাম। এই পাত্রে থাকা সকল অণুর সিআরএমএস ভেলোসিটি কত হবে, একটু আগে আমরা বের করে আসছি, বলো সিআরএমএস ভেলোসিটি কত হবে? এই যে সিআরএমএস ইজ ইকুয়ালস টু রুট ওভার u1 স্কোয়ার্ড প্লাস u2 স্কোয়ার্ড প্লাস u3 স্কোয়ার্ড ডট un স্কোয়ার্ড ডিভাইডেড বাই n। এখন আমি চাচ্ছি সিআরএমএস এর স্কোয়ার, তাহলে বাম পাশেও স্কোয়ার করব, ডান পাশেও স্কোয়ার করব, ডান পাশে স্কোয়ার করলে রুট চলে যাবে, তার মানে সিআরএমএস স্কোয়ার্ড হবে u1 স্কোয়ার্ড প্লাস u2 স্কোয়ার্ড প্লাস u3 স্কোয়ার্ড ডট ডট un স্কোয়ার্ড ডিভাইডেড বাই n। তার মানে এই যে আমরা যেটা পাইলাম সবার প্রেশারকে যোগ করার পর যখন আমি পাত্রের কম্বাইন্ড প্রেশার বের করতে যাচ্ছি, এই পার্টটা আমাকে কি দিচ্ছে, সিআরএমএস এর স্কোয়ার, ওই পাত্রে থাকা গ্যাসের অণুগুলার সিআরএমএস বা রুট মিন স্কোয়ার ভেলোসিটির স্কোয়ার। তাহলে আমার আলটিমেট ফর্মুলা চলে আসবে 1/3 ইন্টু mn ডিভাইডেড বাই ভি মাল্টিপ্লাইড বাই সিআরএমএস স্কোয়ার। এখন ভিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে তুমি কাইনেটিক গ্যাস থিওরির ফর্মুলা পেয়ে যাবা, PV ইজ ইকুয়ালস টু 1/3 mn সিআরএমএস স্কোয়ার। এই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, বুঝেছ? এই হচ্ছে ফর্মুলার প্রমাণ, ফর্মুলা আসছে এইভাবে। ওকে ভাই, এটা কি একটা আইডিয়াল ফর্মুলা, সবসময় অ্যাপ্লিকেবল? অবশ্যই না, অবশ্যই না। আমরা বেশ কিছু অ্যাজাম্পশন নিছি, যেমন এখানেই তো বোঝা যাচ্ছে অ্যাজাম্পশনে ভুল আছে। এখানে তুমি চিন্তা করছো কি, এখান থেকে এখানে যাবে, এখান থেকে আবার এখানে আসবে, মাঝখানে বেগে কোনো পরিবর্তনই হবে না, এটাই তো ভুল। বেগ তো অবশ্যই মাঝখানে চেঞ্জ হবে, সংঘর্ষ হবে না। যখন ও এখান থেকে এখানে যাবে, ও কি কোনো সংঘর্ষ ছাড়া যাইতে পারবে? অবশ্যই না। যাওয়ার সময়ও সংঘর্ষ হবে, আসার সময়ও সংঘর্ষ হবে। এগুলো সব অ্যাজাম্পশন, আমরা অ্যাজাম্পশন ধরেই ফর্মুলাগুলো ডিরাইভ করছি। ঠিক আছে গাইস, আশা করি ক্লিয়ার। ডেরাইভেশন আপনার মুখস্থ করার কিছুই নাই, আপনি জাস্ট বুঝতে পারলেই হয়েছে এখানে আসলে আমরা করছিটা কি। আমরা হচ্ছে এখানে এন সংখ্যক গ্যাসের অণু আছে, তার মধ্যে আমরা একটা গ্যাসের অণু নিয়ে কাজ করছি, এবং একটা গ্যাসের অণুর পুরা বেগ নিয়েও কাজ করি নাই, বেগের একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করছি। এবং এই পাত্রে প্রেশার কিন্তু একটা দেয়ালে তৈরি হবে না, সবগুলা দেয়ালে তৈরি হবে, তার মধ্যে আমরা জাস্ট একটা দেয়াল নিয়ে কাজ করছি। তার মানে আমরা কাজ করছি পাত্রের মধ্যে থাকা অসংখ্য অণুর মধ্যে থেকে একটা অণুর বেগের একটা উপাংশ নিয়ে এবং এই পাত্রের একটা দেয়াল নিয়ে, সেখান থেকে আমরা ফোর্স বের করছি, প্রেশার বের করছি, দেন সবগুলা অণুর জন্য টোটাল প্রেশার কত হবে সেটা বের করছি, এবং টোটাল যে প্রেশারটা সেটা আসছে হচ্ছে 1/3 ইন্টু mn বাই ভি মাল্টিপ্লাইড বাই সিআরএমএস স্কোয়ার, দ্যাট মিনস PV ইজ ইকুয়ালস টু 1/3 mn সিআরএমএস স্কোয়ার। এখানে এমটা কি, একটা গ্যাসের অণুর ভর, এম কিন্তু একটা গ্যাসের অণুর ভর, মাল্টিপল গ্যাসের অণুর ভর না। দেখো এমটা কি ছিল, এই যে এম কই থেকে আসছে, যে এখান থেকে আসছে, এখানে এমটা কি, ওই একটা গ্যাসের অণুর ভর। আর এন কই থেকে আসছে, যখন আমরা সবার প্রেশারকে যোগ করতে গেছি সবগুলা গ্যাসের অণুর, ওখান থেকে আসছে আমাদের এন সংখ্যক অণুর প্রেশার, বুঝছেন? সো এন হচ্ছে পাত্রের মধ্যে কতগুলা গ্যাসের অণু আছে সেই অণুর সংখ্যাটা। ক্লিয়ার? অনেক সময় তোমার বইয়ে এটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়, কারণ নর্মালি হচ্ছে স্মল এন দিয়ে আমরা মোল সংখ্যাকে প্রকাশ করি। সো দেখবা তোমার বইয়ে হচ্ছে অনেক ক্ষেত্রে এটা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করছে, PV ইজ ইকুয়ালস টু 1/3 mn সিআরএমএস স্কোয়ার্ড, এভাবে লেখা থাকে বইয়ে। সো একই কথা, তুমি যেটা দিয়ে প্রকাশ করো না কেন, জাস্ট মাথায় রাখতে হবে এখানে এনটা কি, এনটা হচ্ছে অণুর সংখ্যা। ওকে, এন কি, এন হচ্ছে অণুর সংখ্যা, আমার পাত্রের মধ্যে কতগুলা অণু আছে সেই সংখ্যাটা হচ্ছে এন। ওকে
ওকে, সো এই ফর্মুলা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে। এখন এটাই একমাত্র ফর্মুলা না, এখান থেকে আরও বেশ কিছু ফর্মুলা ডিরাইভ করা যায়, সেটা তো আমরা একটু যাব, আমরা বাকি আচ্ছা সামারিতে একটু পরে আসি। আমি হচ্ছে আগে তোমাদের ফর্মুলা ডিরাইভেশনগুলো দেখাই। তাহলে আমরা আমাদের প্রথম ফর্মুলা বা হচ্ছে মেইন যে ফর্মুলাটা সেটা পেয়ে গেছি, পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mn/CRMS স্কোয়ার। ওকে, আমাকে একটু বলো তো, এখানে আরেকটা কথাও বলি, এখানে একটু খেয়াল করো, এখানে এম হচ্ছে একটা গ্যাসের অণুর ভর, তাই না? এম কি? একটা গ্যাসের অণুর ভর, আর এন হচ্ছে অণুর সংখ্যা। আচ্ছা তাহলে এম ইন্টু এন কি বলো তো? এই যে এম ইন্টু এন, এটা কি? এটা হচ্ছে পাত্রের মধ্যে থাকা গ্যাসের টোটাল ভর। তোমার পাত্রের মধ্যে এন সংখ্যক গ্যাস আছে বা এন সংখ্যক গ্যাসের অণু আছে, প্রতিটা অণুর ভর হচ্ছে এম। তাহলে অণুর সংখ্যাকে যখন তুমি একটা অণুর ভর দিয়ে গুণ করতেছো তখন তুমি কি পাবা? সবগুলো অণুর ভর পাবা। সো তোমার পাত্রের মধ্যে আসেই এন সংখ্যক অণু, তাদের টোটাল ভর কত হবে? এম ইন্টু এন। এটা কি তাইলে? পাত্রের মধ্যে থাকা গ্যাসের টোটাল ভর। মাথায় রাখো এটা কি? এটা হচ্ছে পাত্রের মধ্যে থাকা গ্যাসের টোটাল ভর। পাত্রের মধ্যে থাকা গ্যাস এর টোটাল ভর। বুঝছো? একদম সহজ, মনে থাকবে। গুড। এবার আসেন, এটা আমাদের মেইন ফর্মুলা, 1 নাম্বার ফর্মুলা। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, এতক্ষণ ধরে আমরা এটাই প্রমাণ করলাম। এবার আছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা খুব সহজ, তোমাকে বলবে প্রথমে তুমি মেইন ফর্মুলাটা লিখবা, ঠিক আছে? ফর্মুলা মুখস্থ করার কিছু নেই, তুমি এটা এমনি বের করতে পারবা। চলো আমরা ভিটাকে একটু ওই পাশে নিয়ে যাবো, তাহলে 1/3 ইন্টু mn ডিভাইডেড বাই ভি মাল্টিপ্লাইড বাই CRMS স্কোয়ার। আচ্ছা, mnটা কি? mn হচ্ছে পাত্রের মধ্যে উপস্থিত টোটাল গ্যাসের ভর, ভিটা কি? পাত্রের আয়তন। তাহলে mn বাই ভিটা কি? একক আয়তনে গ্যাসের ভর। একক আয়তনের ভরকে কি বলা হয়? ঘনত্ব বলা হয়। সো এখান থেকে আমাদের সেকেন্ড ফর্মুলাটা আসবে, P ইজ ইকুয়ালস টু 1/3 রো CRMS স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। ক্লিয়ার গাইস? একদম সহজ, কোনো কনফিউশন আছে থাকার কথা না। ওকে, এবার আমাকে বলেন তো, এখান থেকে আমরা সিআরএমএস এর কয়েকটা ফর্মুলা বের করব। কি করব? সিআরএমএস বেগের কয়েকটা ফর্মুলা বের করব। খেয়াল করো কিভাবে। প্রথমে আসো এখান থেকে বের করি। কই থেকে বের করি? যে এখান থেকে বের করি। আমরা লিখতে পারি না পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mn CRMS স্কোয়ার, লেখা যায়। ওকে, তাহলে এখান থেকে এটা লেখা যায় যে CRMS স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3PV ডিভাইডেড বাই mn। আমি ক্যাপিটাল এন লিখলাম, তোমার বইয়ে ক্যাপিটাল এন দেওয়া থাকবে, সো তুমি চাইলে এখানে ক্যাপিটাল এন লিখতে পারো। ওই একই কথা, স্মল এন দিয়ে হচ্ছে আমরা নর্মালি মূল সংখ্যা প্রকাশ করি, আবার হচ্ছে কিছু কিছু বই আবার স্মল এন দিয়ে অণুর সংখ্যা প্রকাশ করে। সো এখানে আমি যা যা এন লিখতেছি সব কিন্তু আসলে অণুর সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে, মূল সংখ্যাকে না। সব কি? সব হচ্ছে অণুর সংখ্যা। ওকে, গুড। তাহলে দেখেন এখান থেকে লেখা যায় CRMS is equals to what? CRMS is equals to root over 3PV divided by m into n. ওকে, কি? m into n. সো এই হচ্ছে আমাদের CRMS এর একটা ফর্মুলা। ওকে, এটা কি আমাদের CRMS এর একটা ফর্মুলা। CRMS এর আরো একটা ফর্মুলা তুমি পাবে এখান থেকে। কিভাবে ভাই এখান থেকে পাবো? দেখো, এটা পাইলাম কই থেকে? এটা পাইলাম হচ্ছে 1 নাম্বার থেকে। 2 নাম্বার থেকেও একটা পাওয়া যাবে। 2 নাম্বারে আমি কি লিখলাম? P is equals to 1/3 রো CRMS স্কোয়ার। দেখো তো 3টাকে এই পাশে নিয়ে আসো, রোটাকে নিচে নিয়ে আসো, কি হবে? CRMS স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3P বাই রো। তাহলে CRMS সমান কত হবে? CRMS সমান হবে হচ্ছে রুট ওভার 3P ডিভাইডেড বাই রো। বুঝেছো? এই হচ্ছে CRMS এর আরেকটা ফর্মুলা। এখানে পিটা কি? পিটা হচ্ছে প্রেসার, গ্যাসের প্রেসার, আর রোটা কি? রোটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। ওকে, সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রেখো। যেগুলো বক্স করে দিচ্ছে ওগুলো কিন্তু লাগবে, যেগুলা বক্স করে দিচ্ছি সেগুলা আপনার লাগবে, এগুলো মাথায় রাখা লাগবে। যে কোনো ফর্মুলা আপনার পরীক্ষায় লেগে যেতে পারে। আদর্শ গ্যাসের যে গতিতত্ত্ব বা যে কাইনেটিক থিওরি অফ গ্যাস, এর অনেক ফর্মুলা আছে, যে কোনোটা লেগে যেতে পারে। সো যেগুলো বক্স করে দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আপনার অবশ্যই মাথায় রাখা লাগবে। ওকে, আসো নেক্সট CRMS এ আরো একটা ফর্মুলা বের করা যায় এখান থেকে। সহজ, কিভাবে করা যায় খেয়াল করে দেখো। দেখো তো আমি এখান থেকে কিভাবে লিখতে পারি? PV ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু mn আছে, তাই না? mnটা কি? mnটা হচ্ছে গ্যাসের টোটাল ভর। টোটাল ভরকে আমি W দিয়ে প্রকাশ করলাম। কি দিয়ে প্রকাশ করলাম? W দিয়ে প্রকাশ করলাম। মানে পাত্রের মধ্যে টোটাল কতটুকু গ্যাস আছে। ওকে, এখন এই যে টোটাল ভর, এটাকে আমি অনুসংখ্যা না দিয়ে
মূল সংখ্যা দিয়েও তো রিপ্রেজেন্ট করতে পারি। মাথায় রেখো, আমি একটা কাজ করি, এখানে হচ্ছে ক্যাপিটাল এন লিখে দিই, নাহলে তোমাদের আবার কনফিউশন তৈরি হবে, বুঝছো? তোমরা বই দেখলে কনফিউজড হয়ে যাবে। একটা কাজ করো, যেখানে যেখানে অনুসংখ্যা আছে সেখানে সেখানে হচ্ছে ক্যাপিটাল এন দাও, কারণ একটু পরে আবার মূল সংখ্যা চলে আসবে, তুমি কনফিউজড হয়ে যাবা। সো এখানেও দাও হচ্ছে ক্যাপিটাল এন। কি দিবা? ক্যাপিটাল এন। ওকে, সো ক্যাপিটাল এন দিয়ে হচ্ছে আমরা অনুর সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছি, এখানেও ক্যাপিটাল এন দাও। আর স্মল এন দিয়ে আমরা কি করব? স্মল এন দিয়ে হচ্ছে আমরা মূল সংখ্যাকে রিপ্রেজেন্ট করব। তুমি এমনি বুঝতে পারলে তো ভালো, বাট হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকের সমস্যা হয়ে যায়, বইয়ের সাথে তুমি মিলাই ফেলতে পারবা না। এর জন্য হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে অনুর সংখ্যাকে রিপ্রেজেন্ট করো, আর স্মল এন দিয়ে হচ্ছে আমরা কি করব? মূল সংখ্যাকে রিপ্রেজেন্ট করব। ওকে, গুড। তাহলে খেয়াল করে দেখেন, আমার কাছে হচ্ছে পাত্রের মধ্যে টোটাল কত ভরের গ্যাস আছে? এম ইন্টু ক্যাপিটাল এন। এম হচ্ছে একটা গ্যাসের কণার ভর, আর এন হচ্ছে পাত্রের মধ্যে উপস্থিত গ্যাসের কণার সংখ্যা। সো এই টোটাল ভরকে আমি ধরলাম হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, ডাব্লিউকে আমি অনুসংখ্যা না দিয়ে মূল সংখ্যা দিয়েও তো রিপ্রেজেন্ট করতে পারি। ভাইয়া মূল সংখ্যা দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করবেন? আচ্ছা দেখো তো, আমরা জানি না একটা পাত্রের মধ্যে উপস্থিত গ্যাসের ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর, সেটাই তো মূল সংখ্যা। তার মানে গ্যাসের ভরকে চাইলে তো মূল সংখ্যা মাল্টিপ্লাইড বাই আণবিক ভর, এটা দিয়েও লেখা যায়। স্মল এম হচ্ছে একটা গ্যাসের অণুর ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর। স্মল এন হচ্ছে মোল সংখ্যা, ক্যাপিটাল এন হচ্ছে অণু সংখ্যা। প্যাচ লাগাইও না, ঠিক আছে? এগুলো কিন্তু প্যাচ লাগানো যাবে না, বুঝছো? তাহলে দেখো, ডাব্লিউ এর পরিবর্তে আমি কি লিখতে পারি? ডাব্লিউ এর পরিবর্তে আমি লিখতে পারি 1/3 মাল্টিপ্লাইড বাই এন ইন্টু ক্যাপিটাল এম ইন্টু সি আর এম এস স্কোয়ার। আর পিভির পরিবর্তে আমি কি লিখতে পারি? আমি জানি পিভি সমান এনআরটি, তাহলে পিভির পরিবর্তে লেখা যায় এনআরটি। দেখো, দুই পাশ থেকে এন এন কাটাকাটি যাবে, সিআরএমএস এর নতুন ফর্মুলা চলে আসবে, যেটা সবচেয়ে বেশি লাগবে তোমার, সেটা হচ্ছে 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি লাগবে, ঠিক আছে? সিআরএমএস ইজ ইকুয়ালস টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। সো সিআরএমএস এর ফর্মুলা এটাও হইতে পারে, এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে, বুঝছো? একদম ইজি। তো যেগুলো বক্স করে দিচ্ছি এগুলো কিন্তু লাগবে, বারবার বলতেছি, পরে আবার এইসব বললো না যে ভাই আপনি তো বলছিলেন না, বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? ওকে, সেখান থেকে হচ্ছে আমরা আবার গ্যাসের রৈখিক গতিশক্তির ফর্মুলাও বের করতে পারি। ভাই রৈখিক গতিশক্তির ফর্মুলা কেমনে বের করতে পারি? দেখো, এই যে এখান থেকে বের করা যাবে। কিভাবে বের করা যাবে খেয়াল করো। আমরা কি এখানে লিখতে পারি, এই যে যেইটাকে লিখতেছি আমরা একটু অন্যভাবে লিখতেছি, এখানে ছিল 3, এখানে দিলাম হচ্ছে 4। এবার আমরা গতিশক্তি বের করব গ্যাসের, রৈখিক গতিশক্তি। কারণ দেখো, আমরা আদর্শ গ্যাসের যে গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, এখানে আমরা কি কনসিডার করছি? গ্যাস সরল রৈখিক পথে গতিশীল, গ্যাসের কোনো রকম ঘূর্ণন গতিশক্তিকে আমরা কনসিডার করি নাই। সো কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে যে গতিশক্তি বের হবে সেটা কেবলমাত্র গ্যাসের রৈখিক গতিশক্তি। ওকে, সো পরীক্ষায় যদি টোটাল গতিশক্তি বের করতে বলে, সেটা কিন্তু এটা না, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। টোটাল গতিশক্তির মধ্যে কৌণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তিও ইনক্লুডেড হয়ে যেতে পারে, সেটা আমরা ডিগ্রি অফ ফ্রিডম পড়ার সময় দেখব। ওকে, এখন আমরা কি বের করতেছি? এখন বের করতেছি কেবলমাত্র লিনিয়ার কাইনেটিক এনার্জি বা রৈখিক গতিশক্তি। এটাকে ইকে লিনিয়ার বলা হয় অনেক ক্ষেত্রে। ওকে, তাহলে আসেন আমরা প্রথমে ফর্মুলাটা লিখি। ফর্মুলা হচ্ছে আমাদের এটা, PV is equals to 1/3 into mn into CRMS স্কোয়ার। ওকে, একটা কাজ করি, উপরে নিচে হচ্ছে 2 দিয়ে গুণ করি। কি করব ভাইয়া? উপরে নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে আসবে 1/2 into mn into CRMS স্কোয়ার। আচ্ছা, খেয়াল করে দেখো তো mnটা কি? mn হচ্ছে গ্যাসের কণার ভর, টোটাল ভর। আচ্ছা, CRMS কি? গ্যাসের কণার বেগ। তাহলে 1/2 ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। এটাই কি? এটাই তো ক্লাসিক্যাল মেকানিক্সে গতিশক্তির ফর্মুলা। এবং আমরা যখন প্রস্টিলিউট পড়ছিলাম তখনই কি বলছিলাম যে আদর্শ গ্যাস বা আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের কণাগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে, মানে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের ফর্মুলা মেনে চলে। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী এটাই তো আমার গতিশক্তির ফর্মুলা না, 1/2 mv স্কোয়ার্ড। তাহলে দেখেন এখানে আসছে 1/2 মাল্টিপ্লাইড বাই গ্যাসের কণার ভর মাল্টিপ্লাইড বাই গ্যাসের কণার বেগের স্কোয়ার। এটা কি? গ্যাসের কণার রৈখিক গতিশক্তি বা লিনিয়ার কাইনেটিক এনার্জি। তাহলে দেখেন এখান থেকে লেখা যায় PV is equals to 2/3 multiplied by EK লিনিয়ার। ওকে, মানে রৈখিক গতিশক্তি, লিনিয়ার কাইনেটিক এনার্জি। তাহলে ইকে লিনিয়ার কত হবে বা রৈখিক গতিশক্তি কত হবে? রৈখিক গতিশক্তি হবে হচ্ছে 3/2 মাল্টিপ্লাইড বাই PV। বুঝেছো?
এই হচ্ছে গ্যাসের কণার রৈখিক গতি শক্তি। ক্লিয়ার? সহজ। এখন পিভির পরিবর্তে আমি কি লিখতে পারি? পিভির পরিবর্তে আমি লিখতে পারি এনআরটি। তাহলে আরো একটা ফর্মুলা চলে আসবে, ইকে লিনিয়ার ইজ ইকুয়ালস টু এনআরটি, 3/2 ইন্টু এনআরটি। ওকে, এই হচ্ছে গতিশক্তির আরো একটা ফর্মুলা বা রৈখিক গতিশক্তির আরো একটা ফর্মুলা। বুঝছো? সহজ একদম, পারবো, কোনো কনফিউশন নাই। গুড। এখন এখান থেকে তোমাকে একটা যে কমন প্রশ্ন করবে সেটা হচ্ছে, তোমাকে বলবে 1 মোল গ্যাসের গড় গতিশক্তি কত? কি তোমাকে বলবে হচ্ছে 1 মোল গ্যাসের গড় গতিশক্তি কত। লেখো 1 মোল গ্যাসের গড় গতিশক্তি, গ্যাসের গড় গতিশক্তি, গড় গতিশক্তি এটা বের করতে বলবে তোমাকে, গড় গতিশক্তি। আচ্ছা, 1 মোল গ্যাসের গড় গতিশক্তি মানে কি? মানে হচ্ছে এই যে তুমি যে গতিশক্তিটা বের করছো এটা আসলে হচ্ছে আমাদের গড় গতিশক্তি। কার জন্য? n মোল গ্যাসের জন্য। তাহলে 1 মোল গ্যাসের জন্য কত হবে? 1 মোল গ্যাসের জন্য হবে হচ্ছে 3/2 ইন্টু আরটি। ঠিক আছে, এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য গড় গতিশক্তি। মাঝে মধ্যে তোমাকে বলতে পারে একটা গ্যাসের অণুর জন্য গড় গতিশক্তি কি? একটা গ্যাসের অণুর জন্য গড় গতিশক্তি, জন্য গড় গতিশক্তি, সেটা কিভাবে বের করবা? দেখো, তুমি 1 মোলের জন্য গড় গতিশক্তি জানো, 1 মোলে কতগুলো অণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু। তাহলে এই গড় গতিশক্তিকে বা 1 মোলের গড় গতিশক্তিকে যদি আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো? একটা গ্যাসের অণুর জন্য গড় গতিশক্তি। তাহলে দেখেন এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 3/2 মাল্টিপ্লাইড বাই আরটি ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, এবং এটাকেই আমরা লিখি 3/2 মাল্টিপ্লাইড বাই কেটি। কে বলা হয় হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে আর মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এই যে রেশিওটা, এটাই হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। আমরা পড়বো একটু পরে, আর ডিভাইডেড বাই এন, এটাকে কি বলা হয়? বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটা হচ্ছে একটা গ্যাসের কণার জন্য গড় গতিশক্তি বের করার ফর্মুলা। ম্যাথের মধ্যে লিখে যাবে। ঠিক আছে, এই 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 হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী। সেগুলো জানা থাকলেই হয়ে যাচ্ছে। ফর্মুলা কিন্তু অনেকগুলো হয়ে গেছে। ওকে, এটাকে যেন কি বলে? এটাকে বলে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। কি? বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট। বুঝেছো? সহজ না বলো তো? সহজ আছে কিন্তু, একটা থেকে সকল ফর্মুলা ডিরাইভ করে ফেলা যায়। দেখো আমাদের লাগছে কয়টা ফর্মুলা? একটা, 1 নম্বরটা। বাকি সবগুলো তো 1 নম্বর থেকেই আসছে। তো তুমি যদি 1 নম্বরটা ভালো মতো পারো, বাকিগুলো তুমি আসলে খুব ইজিলি সলভ করে আসতে পারবা। ওকে, এই হচ্ছে মোটামুটি এই ফর্মুলা, এর চেয়ে বেশি আসলে আর কিছু লাগবে না। এগুলো যদি আপনার জানা থাকে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ওকে, আচ্ছা, মাঝে মধ্যে হচ্ছে তোমাকে আবার একটা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর শক্তি বের করতে বলে। ধরো তোমাকে বললো তোমার হচ্ছে লেট সাপোজ তোমার হচ্ছে একটা গ্যাসের কণার বলছে যে এরকম একটা স্বাধীনতার মাত্রা বরাবর একটা গ্যাসের কণার গড় গতিশক্তি কত, সেটা কত হবে? বা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর, 3টা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর তার গতিশক্তি কত? আমরা কি পড়ছি? গ্যাসের কণা 3টা অক্ষ বরাবর যাওয়ার প্রবাবিলিটি সমান। তার মানে তার যে শক্তি সেটা 3টা অক্ষের মধ্যে সমানভাবে বিভাজিত হবে। এটা আমরা ম্যাক্সওয়েলের শক্তির সমবিভাজন নীতির মধ্যে গিয়েও পড়বো। সো এই যে গতিশক্তিটা, এটা হচ্ছে গ্যাসের কণার টোটাল গতিশক্তি। তোমাকে যদি বলা হয় একটা নির্দিষ্ট অক্ষ বরাবর গ্যাসের কণার গড় গতিশক্তি কত, তুমি জাস্ট কি করবা? 3 দিয়ে ভাগ করে দিবা, তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে হাফ কেটি। যদি বলা হয় 1 মোল গ্যাসের কণার একটা অক্ষ বরাবর গড় গতিশক্তি কত, তুমি কি করবা? 3 দিয়ে ভাগ করে দিবা, হয়ে যাবে হাফ আরটি। সো এইটা হচ্ছে টোটাল গড় গতিশক্তি 1 মোল গ্যাসের। এটা হচ্ছে টোটাল গড় গতিশক্তি একটা গ্যাসের কণার যদি বলে একটা অক্ষ বরাবর গড় গতিশক্তি কত, জাস্ট 3 দিয়ে ভাগ। তাহলে একটা অক্ষ বরাবর একটা গ্যাসের কণার গড় গতিশক্তি কত হবে? হাফ কেটি। একটা অক্ষ বরাবর 1 মোল গ্যাসের কণার গড় গতিশক্তি কত হবে? হাফ আরটি। যদি অক্ষের কথা উল্লেখ থাকে তখন এই ব্যাপারটা আসবে, যদিও আমরা যখন ম্যাক্সওয়েলের শক্তি সমবিভাজন নীতি পড়বো তখন আমি তোমাদের এটা ডিটেলস এমনিও বলে দিব, আগে থেকে হচ্ছে একটু আইডিয়া দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে দেখেন মোটামুটি বুঝছেন কিনা? খুবই সহজ একটা কনসেপ্ট, বাট তাও বলবো একটাবার ফর্মুলাগুলোর দিকে একটু চোখ বুলাও। এর মধ্যে অনেক কিছু বলে ফেলছি, তোমরা একটাবার হচ্ছে চোখ বুলাও, 2-3 মিনিট সময় দিই তোমাদেরকে, কারণ মাথায় একটা চক্কর তোমার অলরেডি দেওয়ার কথা, এতগুলা ফর্মুলা এখানে আছে। বাট সহজ, কঠিন কিছু না।
ঠিক আছে, ফর্মুলাগুলো আমাদের লাগবে। আমরা হচ্ছে সামনে একটু ম্যাথ করব, তার আগে আপনারা একটু চোখ বুলাই নেন, এবং যদি কারো কোনোটা বুঝতে একটু সমস্যা হয় আমাকে জাস্ট একটু জানাই দিতে হবে, তাইলেই হচ্ছে আমি আরেকটা বার আলোচনা করে দিতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে 2-3 মিনিট তোমরা একটু দেখো। ডিরাইভেশনটা একটু রিক্যাপ করেন। ডিরাইভেশন, আচ্ছা ঠিক আছে, ডিরাইভেশনটা রিক্যাপ করতেছি, আইসা করতেছি। আজকের ক্লাস প্যারা দিতেছে, কেন প্যারা দিতেছে বলতো, কি হয়েছে আজকের ক্লাসে? দেখো তোমরা এই পুরা জিনিসটা হচ্ছে আর একটা বার একটু দেখো, বুঝছো, যা যা আলোচনা করলাম পুরা জিনিসটা আর একটা বার একটু দেখো। দেখলে হচ্ছে আর একটা বার দেখলে অনেক কিছু বুঝে যাবা। ঠিক আছে, কারণ প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে লেখাই আছে। বাট স্টিল যদি বুঝতে সমস্যা হয়, তুমি একটাবার চোখ বুলাও, প্রথমে 3-4 মিনিট একটু চোখ বুলাও। তাও যদি বুঝতে সমস্যা হয়, তার জন্য আমি আসি 3-4 মিনিট পর, আমাকে জানাইলেই হবে যে ভাই এটা বুঝতে আমার সমস্যা হয়েছে, আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো চোখ বুলান একটাবার আগে। ডেইলি এক্সাম নেন না কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা ক্লাসের উপর তোমাদের এখন কোয়েশ্চেন বানানো টাফ, তার জন্য হচ্ছে আমরা এখন উইকলি এক্সাম নিই। কারণ প্রতিটা ক্লাসের উপর কোয়েশ্চেন বানাতে গেলে দেখা যায় কোয়েশ্চেনের কোয়ালিটিটা ঠিক থাকে না। এটা আলোচনা হয়েছিল তো তোমাদের সাথে মনে হয়, আই গেস তুমি হয়তো ওই আলোচনার মধ্যে ছিল না, তাই জন্য জানো না। ঠিক আছে, ওকে, সো একটু দেখেন এটা, তারপর হচ্ছে আমাকে বলেন কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমি আছি।
গাইস হ্যালো 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 হ্যালো, কি অবস্থা গাইস? কদূর তোমরা কি সব বুঝতে পারছো? নেই কারো কোনো কনফিউশন হয়েছে? কই গেল এলিটস? এই তো পাওয়া গেছে। কার কি কনফিউশন হয়েছে বলো? নাকি সব বুঝতে পারছো? সব বুঝতে পারলে তো কোনো কথাই নাই, মানে পুরো সেরা। কে যেন বলতেছিল ভাইয়া সূত্রের প্রমাণটা একটাবার একটু রিক্যাপ করে দেন। ওকে ঠিক আছে, আসো। সো প্রথমে আমরা যেটা করছি, আমরা হচ্ছে চিন্তা করছি এখানে একটা গ্যাসের কণা আছে এবং সে হচ্ছে u1 বেগে গতিশীল। যদিও এখানে n সংখ্যক গ্যাসের কণা আছে, আমরা অ্যানালাইসিস করবো হচ্ছে একটা কণা নিয়ে। এখন এই যে কণার বেগটা, সেটা তিনটে উপাংশ আছে, একটা x অক্ষ বরাবর, একটা y অক্ষ বরাবর, একটা z অক্ষ বরাবর। আমরা দেখতে চাই এই কণাটা কোনো একটা নির্দিষ্ট দেয়ালে ধাক্কা দেওয়ার জন্য কতটুকু বল প্রয়োগ করে। কেন? কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে প্রেসার বের করা। এখন প্রেসারটা আসতেছে কই থেকে? কণা আর দেয়ালের মধ্যে সংঘর্ষ থেকে। আমরা পড়ে আসছি অনুস্বীকার্যের মধ্যেই। সো আমার প্রথমে জানা লাগবে এই কণাটা দেয়ালের উপর কতটুকু বল প্রয়োগ করতেছে, দেন একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলটা আমরা বের করব। ওটাই আমাদের প্রেসার। বল কেমনে বের করে? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমার প্রথমে দেখা লাগবে এই কণাটা দেয়ালে ধাক্কা দেওয়ার জন্য তার ভরবেগের পরিবর্তন কত। দেন আমাদের দেখতে হবে ভরবেগ পরিবর্তিত হইতে সময় লাগছে কতটুকু। সো প্রথমে আমরা ভরবেগের পরিবর্তন বের করছি, দেন ভরবেগ পরিবর্তিত হইতে প্রয়োজনীয় সময়টা বের করছি, দেন ভরবেগের পরিবর্তনকে প্রয়োজনীয় সময় দিয়ে ভাগ করলে তুমি কি পাবা? ভরবেগের পরিবর্তনের হার। এবং ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? প্রযুক্ত বল। তার মানে কণার বেগের এই উপাংশটা এই দেয়ালের উপর গিয়ে এতটুকু বল প্রয়োগ করছে। ঠিক আছে, এখন আমার তো বেগের একটা উপাংশ নিয়ে কাজ করলে হবে না, আমার তো পুরো বেগ নিয়ে কাজ করা লাগবে। সো সামহাও আমি u1 স্কোয়ারকে uy1 স্কোয়ারকে u1 দিয়ে রিপ্লেস করতে চাই। এইটা হচ্ছে কণার বেগের একটা উপাংশের জন্য এই দেয়ালের উপর প্রযুক্ত বল। বাট আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে কণার বেগ দিয়ে সমীকরণ। কণার বেগের উপাংশ দিয়ে সমীকরণ নিয়ে তো আমার লাভ নাই, কারণ কণার বেগের তো আরো দুটো উপাংশ আছে। আমি কি তার জন্য আরো দুইটা সমীকরণ বের করব? অবশ্যই না। সো সামহাও আমি uy1 কে u1 দিয়ে রিপ্লেস করতে চাই। কেমনে করব? এই যে প্রবাবিলিটির যে ইয়াটা ছিল ওখান থেকে আমরা বের করে ফেলছি। uy1 স্কোয়ার্ড হচ্ছে 3u1 স্কোয়ার্ড হচ্ছে 3uy1 স্কোয়ার্ড। তার মানে uy1 স্কোয়ার্ডকে লেখা যায় u1 স্কোয়ার্ড ডিভাইডেড বাই 3। ঠিক আছে, সো uy1 স্কোয়ারকে u1 স্কোয়ার বাই 3 দিয়ে রিপ্লেস করে দিছি। সো আমি এখন বল পেয়ে গেছি। আমার লাগবে প্রেসার। প্রেসার কেমনে বের করব? একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। সো বলটাকে হচ্ছে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও। কোন দেয়ালের উপর প্রযুক্ত বল বের করতেছিল? এই দেয়াল। এই দেয়ালের ক্ষেত্রফল কত? a স্কোয়ার্ড। তাহলে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিছি, কি পেয়ে গেছি আমি? প্রেসার। এখন নিচে চলে আসছে a কিউব। a কিউব কি? একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ঘনকের আয়তন কত হবে? a কিউব। সো a কিউবটা হচ্ছে ঘনকের ভলিউম বা পাত্রের ভলিউম বা গ্যাসের আয়তন। সো এর জন্য নিচে বসাই দিছি v। এখন এই প্রেসারটা হচ্ছে একটা কণার জন্য। আমার কাছে আছে এরকম n সংখ্যক কণা, সবাই তো প্রেসার দিচ্ছে, তাদের টোটাল প্রেসার কত হবে? প্রেসার কি রাশি? স্কেলার রাশি। তো সবগুলা প্রেসারকে যোগ করে দাও, তুমি টোটাল প্রেসার পেয়ে যাবা। সো n সংখ্যক প্রেসারকে আমরা যোগ করে দিছি, যোগ করে আমরা পাইছি হচ্ছে টোটাল প্রেসার। এবং এখানে দেখো আলটিমেটলি আমার আসছে CRMS স্কোয়ার্ডের সমীকরণ। সো তার পরিবর্তে আমরা CRMS স্কোয়ার্ড লিখে দিছি, সেখান থেকে আমাদের ফর্মুলা আসছে PV = 1/3 mn CRMS স্কোয়ার্ড। যেটাকে ক্যাপিটাল N দিয়েও লিখতে পারো, এখানে ক্যাপিটাল Nটা হচ্ছে অণুর সংখ্যা। বুঝতে পেরেছো? এই হচ্ছে সূত্রের প্রমাণের সিকোয়েন্স। ক্লিয়ার? দেখেন সবাই বুঝছি, নেই কারো কোনো কনফিউশন আছে? আশা করি কারো কোনো কনফিউশন নাই, সব কিছু ক্লিয়ার আছে। আমরা হচ্ছে এখন সামনে এগিয়ে যাব। এই ফর্মুলাগুলো আবারও বলছি, এখানে যে যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করলাম এগুলো কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, যতগুলো ফর্মুলা হচ্ছে আমি এখানে বক্স করে দিছি, প্রত্যেকটা ফর্মুলা ইম্পর্টেন্ট, যে কোনোটা তোমার পরীক্ষায় কাজে লেগে যেতে পারে। বাট ইন্টারেস্টিং থিং হচ্ছে একটা ফর্মুলা যদি তুমি জানা থাকে বা তোমার জানা থাকে, তুমি এখান থেকে আসলে বাকি ফর্মুলাগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারবা। সো একটা বা দুইটা ফর্মুলা একটু মাথায় রাখো। যেমন তুমি গতিশক্তির জন্য একটা মাথায় রাখবা, তুমি হচ্ছে প্রেসার আর ভলিউমের জন্য একটা মাথায় রাখবা, আর CRMS এর জন্য একটা মাথায় রাখবা। এই তিনটা থাকলে বাকিগুলা তুমি আরো ইজিলি বের করে ফেলতে পারবা। ওকে গুড। এখন দেখো আমরা এই যে বোল্টজম্যান ধ্রুবক নিয়ে পড়লাম না, ফর্মুলার সামারি এখানে দিয়ে দিছি, আর লাগবে না। বোল্টজম্যান ধ্রুবকটা নিয়ে একটু আলোচনা করি, খুবই সহজ। বোল্টজম্যান ধ্রুবক হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। কি? মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। এই যে দেখো এখানে তো আমরা এই কাজটাই করছিলাম। এখানে ছিল কি আমাদের? এখানে ছিল হচ্ছে আমাদের এই যে আর ডিভাইডেড বাই এন এ। এই আর বাই এন এর পরিবর্তে দেখো আমরা কি লিখে দিছি? কে লিখে দিছি। সো কেটা কই থেকে আসছে? আর বাই এন এ। এটাই হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্টটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে আর ডিভাইডেড বাই এন এ। ওকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। কি বলি? বোল্টজম্যান ধ্রুবক। ওকে, বা বোল্টজম্যান কনস্ট্যান্ট। বুঝেছো? সহজ একদম। এবং এই বোল্টজম্যান কনস্ট্যান্টের মানটাও তো ফিক্সড। বলো বোল্টজম্যান কনস্ট্যান্টের মান কেমনে বের করবা?
8.314 ডিভাইডেড বাই এন এ মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, সো এটা আসবে হচ্ছে 1.23 মনে হয়, হ্যাঁ 238 মাল্টিপ্লাইড বাই 10⁻23। তাও একবার ক্যালকুলেট করি, ভুল হইতে পারে, মনে থাকে না কেন আজকাল কোনো কিছু। 1.38, ইসরে 2 কই থেকে আসলো, সরি 1.38 মাল্টিপ্লাইড বাই 10⁻23। একক কি হবে বলো তো বোল্টজম্যান ধ্রুবকের? আচ্ছা আমাকে বলো তো মোলার গ্যাস ধ্রুবকের একক কি ছিল? জুল পার কেলভিন পার মোল। সো এটা আমরা হিসাব করছিলাম পার মোলে, এখন আমরা হিসাব করতেছি পার মলিকিউলে। সো বোল্টজম্যান ধ্রুবকের একক হবে জুল পার কেলভিন পার মলিকিউল। এককটা মাথায় রাখো, একক চলে আসতে পারে যে বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটি, বা ধরো তোমার দিছে অপশনে 1.38 ইন্টু 10⁻23, দুইটা অপশন আছে, একটার একক হচ্ছে জুল পার কেলভিন পার মোল, আর একটার একক হচ্ছে জুল পার কেলভিন পার মলিকিউল। তুমি তো প্রথমে দেখছো 1.38 ইন্টু 10⁻23 আছে, দাগাই দিছো, বাট খেয়াল করো নাই এককের মধ্যে লেখা আছে পার মোল, ভুল হবে কিন্তু, অবশ্যই এককে থাকা লাগবে পার মলিকিউল। এবং এটার সংজ্ঞাটা কি হবে? খুবই সহজ, মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা কি ছিল? এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু শক্তি লাগে সেটাকে আমরা বলি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর বোল্টজম্যান ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে একটা গ্যাসের অণুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু শক্তি লাগে সেটাকে আমরা বলি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট বা বোল্টজম্যান ধ্রুবক। ঠিক আছে, তাহলে তুমি সংজ্ঞাটাকে একটু লিখতে পারো, সেটা হচ্ছে একটি গ্যাসের অণুর তাপমাত্রা, অণুর টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় শক্তি। ওকে, প্রয়োজনীয় কি শক্তি, এটাকে কি বলা হয়? বোল্টজম্যান ধ্রুবক। বুঝেছ? সহজ, পারবো। ইনফ্যাক্ট আমাদের যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে চাইলে বোল্টজম্যান ধ্রুবক দিয়েও লেখা যায়। কিভাবে দেখো তো, এই যে ফর্মুলাটা পড়ছো না, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এখানে এনটা কি? গ্যাসের মোল সংখ্যা। যখন তুমি মোল সংখ্যা দিয়ে ফর্মুলা লিখবা তোমার অবশ্যই মোলার গ্যাস ধ্রুবক ব্যবহার করা লাগবে, বাট এই সেম ফর্মুলাটাকে তুমি চাইলে অণুর সংখ্যা দিয়ে লিখতে পারো, পিভি ইজ ইকুয়ালস টু এন কেটি। যখন তুমি অণুর সংখ্যা দিয়ে লিখবা তখন হচ্ছে তুমি বোল্টজম্যান ধ্রুবক ব্যবহার করবা। ভাই কেন এইটা কেন হইলো ভাইয়া? দেখো একটু বুদ্ধি খাটাও তো দেখি, এটা কিভাবে লেখা যায় না? পিভি ইজ ইকুয়ালস টু মোল সংখ্যাকে কি আমরা লিখতে পারি গ্যাসের অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। ধরো একটা পাত্রের মধ্যে এন সংখ্যক গ্যাসের অণু আছে, তোমার বলা হইলো কত মোল গ্যাসের অণু আছে, কি করবা? অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। তাহলে মোল সংখ্যাকে চাইলে এভাবে লেখা যায় অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা মাল্টিপ্লাইড বাই আর টি। তাহলে এন ইন্টু আর ডিভাইডেড বাই এন এ মাল্টিপ্লাইড বাই টি, আর বাই এন এ, আর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা কি? বোল্টজম্যান ধ্রুবক। তাহলে চলে আসবে এন কেটি, সেখান থেকেই হচ্ছে এই ফর্মুলা আসছে। বুঝছো? সো যেখানে তুমি মোল সংখ্যা ব্যবহার করবা এবং ফর্মুলার মধ্যে মোলার গ্যাস ধ্রুবক আছে সেখানে অবশ্যই তোমার আর ব্যবহার করা লাগবে। আর তুমি চাইলে ওই মোল সংখ্যার পরিবর্তে অণুর সংখ্যাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক ব্যবহার করা লাগবে মোলার গ্যাস ধ্রুবকের পরিবর্তে। সেম ফর্মুলায় কোনো পরিবর্তন আসবে না, জাস্ট হচ্ছে তুমি এনআর এর পরিবর্তে লিখতে পারো এন কে, দুইটা আসলে সেম। তাহলে আমরা মাথায় রাখবো এন আর যা কথা এন কেও একই কথা, এই দুইটা আসলে একই জিনিসকে রিপ্রেজেন্ট করে। ওকে, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এন হচ্ছে ক্যাপিটাল এন হচ্ছে অণুর সংখ্যা, আর কে হচ্ছে কি? বোল্টজম্যান ধ্রুবক। ক্লিয়ার? ওকে, তাহলে আসেন আমরা কয়েকটা ম্যাথ করি, ম্যাথ করলে আসলে আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস শেষ। একদম সহজ সহজ ম্যাথ, এবং এরপর হচ্ছে আমাদের এখান থেকে আরও কিছু ম্যাথ করা লাগবে, ইন এ সেন্স হচ্ছে আমাদের সিআরএমএস এর কিছু ম্যাথ করা লাগবে, বাট সিআরএমএস তো আমরা এখনো পুরোপুরি পড়ি নাই, আজকে অনেকটা আইডিয়া পাইছি ঠিক আছে, বাট পরের দিন হচ্ছে আমাদের 3 রকম বেগ নিয়ে ভালো মতো পড়াশোনা করা লাগবে, তখন আমরা সিআরএমএস এর ম্যাথগুলো প্রপারলি করব। দেখেন তো কি বলছে, আমরা শ্বাস প্রশ্বাসে 1 লিটার বায়ু সেবন করলে মোট কতগুলা অণু সেবন করে থাকি, এবং বলছে সাধারণ তাপমাত্রায় ওই অণুগুলার গড় গতি শক্তি কত ছিল। ঠিক আছে, আসো চলো চলো চলো, তাহলে আমরা প্রথমে একটু দেখি, সেটা হচ্ছে 1 লিটার বায়ুতে কতগুলো অণু থাকে। দেখো আমরা নর্মাল অবস্থায় বা সাধারণ অবস্থায় এসটিপিতে 1 মোল মানে কত লিটার? 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা কি সূর্যের কাছে যেয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি? না। আমরা কি পাহাড়ের উপরে গিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি? না। রুম টেম্পারেচারের মধ্যে নিচ্ছি, সাধারণ তাপমাত্রা এবং চাপে। সাধারণ তাপমাত্রা এবং চাপ মানে কি? এসটিপি। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4। তাহলে আমি বলতে পারি 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল গ্যাস। 1 মোল গ্যাস মানে কি? 6.02 × 10⁻23টা অণু। ওকে,
কারণ আমি যদি শ্বাস প্রশ্বাসে 1 লিটার বায়ু সেবন করি তাহলে 1 লিটারে কতগুলো অণু হবে? 1 লিটারে হবে 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4টা অণু। বুঝেছো? সহজ না একদম? বেশি সহজ মনে হচ্ছে। পারবো? শিওর? গুড। সেকেন্ডটাই কি বলছে? সেকেন্ডটাই বলছে সাধারণ তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াসে ওই অণুগুলার গড় গতি শক্তি কত? অণুর গড় গতি শক্তি বের করতে বলছে। বলো অণুর গড় গতি শক্তি কেমনে বের করে? অণুর গড় গতি শক্তি হবে 3/2 কেটি। অণুর গড় গতি শক্তি যদি বলে অণুগুলার গড় গতি শক্তি বের করো, কি হবে? 3/2 কেটি, আর কিছু না। তাহলে চলেন 3/2 কে কি? কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক 1.38 ইন্টু 10⁻23 মাল্টিপ্লাইড বাই হচ্ছে টি কত? টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন। সো এখান থেকে যত আসবে তত জুল। ওকে, এখন তুমি বলতে পারো ভাই কিন্তু অণুগুলার লেখা আছে, তো সমস্যা কি? অণুগুলার গড় গতি শক্তি মানে কি? এভারেজ বের করতে বলছে, একটা অণুর গতি শক্তি বের করতে বলছে। একটা অণুর গতি শক্তি কি হবে? 3/2 কেটেই হবে। সো অণুগুলার গড় গতি শক্তি মানে হচ্ছে একটা অণুর গতি শক্তি বা একটা অণুর রৈখিক গতি শক্তি, সেটা কত? 3/2 কেটি। কেমনে পাইলেন? ওই যে 3/2 ইন্টু এন কেটি। একটা অণুর গতি শক্তি মানে কি? এন এর মান 1, সো সেখান থেকে আসবে হচ্ছে 3/2 কেটি। সো রেজাল্ট যত আসবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, শিওর? গুড। দেখো তো কি বলছে? বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কিলোগ্রাম ভর অক্সিজেন অণুর মোট গতি শক্তি নির্ণয় করো। কি বের করতে বলছে? মোট গতি শক্তি কার? 1 কিলোগ্রাম ভর অণুর। ঠিক আছে, তার মানে কি? মানে হচ্ছে 1 মোল অক্সিজেন অণুর মোট গতি শক্তি বের করতে বলছে। 1 মোল অক্সিজেন অণুর কি বের করতে বলছে? মোট গতি শক্তি। বলো 1 মোল অক্সিজেন অণুর মোট গতি শক্তি কত? কি ফর্মুলা শিখছো গ্যাসের গতিতত্ত্ব থেকে? 3/2 ইন্টু nRT। কাজ করতেছো কি নিয়ে? 1 মোল অণু নিয়ে। 1 মোল অণুর গড় গতি শক্তি তোমাকে বের করতে বলছে বা মোট গতি শক্তি বের করতে বলছে। তোমার 3/2 ইন্টু 1 ইন্টু r ইন্টু t। তাহলে 3/2 r এর মান হচ্ছে 8.314। টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে এখানে আসবে 300। এখান থেকে আমাদের রেজাল্ট বের হবে। ওকে, আচ্ছা যদি এখানে মোট গতি শক্তি বের না করতে বলে অণুর গড় গতি শক্তি বের করতে বলতো, যে আমাদের কাছে অনেকগুলো অক্সিজেন গ্যাসের অণু আছে, তাদের গড় গতি শক্তি কত, তখন কিন্তু 3/2 কেটি আসতো। যদি অণুর গড় গতি শক্তি বের করতে বলে সেখানে 3/2 কেটি আসবে। ওকে, বাট তোমারে বলছে হচ্ছে 1 কিলোগ্রাম ভর অক্সিজেন অণুর মোট গতি শক্তি কত, মানে হচ্ছে 1 মোল অক্সিজেন অণুর মোট গতি শক্তি কত। আচ্ছা 1 মোল অক্সিজেন অণুর মোট গতি শক্তি, দেখো এটা নিয়ে অনেকে কনফিউজ হয়, মানে ফর্মুলায় প্যাচ লাগেও না। একটা অণুর গতি শক্তি বা অণুগুলার গড় গতি শক্তি হচ্ছে ইকে ইজ ইকুয়ালস টু 3/2 কেটি। এখন তোমারে বলছে 1 মোল অণুর গতি শক্তি বের করতে। 1 মোল অণুর গতি শক্তি কত হবে? 1 মোলে কতগুলো অণু বলো? অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক অণু মাল্টিপ্লাইড বাই কে ইন্টু টি। অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু বোল্টজম্যান ধ্রুবক তোমারে কি দিবে? মোলার গ্যাস ধ্রুবক দিবে। সো তুমি যেমনি ক্যালকুলেট করো না কেন রেজাল্ট উইল বি সেম, কোনো ডিফারেন্স নেই। ওকে, তুমি চাইলে এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, জাস্ট বুঝে শুনে কইরো, তাহলেই হবে। ঠিক আছে, এগুলো ছোট ছোট ম্যাথ হিসেবে আসে, নর্মালি হচ্ছে এমসিকিউতে আসে এই ম্যাথগুলা। সো এমসিকিউ এর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের এমসিকিউ দেখবে এই টাইপের ম্যাথ দিয়ে দিচ্ছে। এইচএসসির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে। অ্যাডমিশনে ছোট ছোট ম্যাথ দেয় না, ঢাকা ভার্সিটিতে দেখবে এরকম ছোট একটা ম্যাথ দিয়ে দিচ্ছে, তুমি তো কনফিউজড হয়ে যাবা যে কখন মোট গতি শক্তি বের করব, কখন গড় গতি শক্তি বের করব। আবারও বলতেছি, গড় গতি শক্তি যদি বের করতে বলে, যদি লেখা থাকে অণু এবং পাশে লেখা থাকে গড় গতি শক্তি, অবশ্যই 3/2 কেটি। এখানে তোমারে বলছে হচ্ছে 1 মোলের মোট গতি শক্তি বের করতে। সো একটা অণুর গতি শক্তি 3/2 কেটি। 1 মোলের জন্য কত হবে মোট গতি শক্তি মাল্টিপ্লাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, আলটিমেটলি আসবে 3/2 ইনটু আরটি। বা তুমি চাইলে যে এই ফর্মুলা দিয়েও ক্যালকুলেট করতে পারো, রেজাল্ট উইল বি সেম। ওকে, আসো নেক্সট কি বলছে? বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতি শক্তি নির্ণয় করো। কি নির্ণয় করো? প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতি শক্তি নির্ণয় করো। মানে হচ্ছে 1 মোল হিলিয়াম গ্যাসের গতি শক্তি বের করতে বলছে। বলো 1 মোল হিলিয়াম গ্যাসের গতি শক্তি কেমনে বের করবা? বলো এই, বলো 1 মোল হিলিয়াম গ্যাসের গতি শক্তি তুমি কিভাবে বের করবা? খুবই সহজ ভাই, তুমি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো 3/2 nRT। ওকে, তাহলে 3/2 n এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 8.314। টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300। এখান থেকে বের হইতে পারে। অথবা তুমি গড় গতি শক্তির থ্রুতে আগাইতে পারো, যে আমি যদি একটা অণুর গড় গতি শক্তি বের করতাম সেটা হয়তো কত? 3/2 কেটি। আমি কাজ করতেছি কি নিয়ে? 1 মোল হিলিয়াম গ্যাস নিয়ে, তার মানে এখানে
অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। সো অ্যাভোগাড্রোর সংখ্যা মাল্টিপ্লাইড বাই বোল্টজম্যান ধ্রুবক হবে কত, মোলার গ্যাস ধ্রুবক মাল্টিপ্লাইড বাই টি। ওই একই সেম রেজাল্ট আসবে, ঠিক আছে, দ্য রেজাল্ট উইল বি সেম। যদি বলতো গড় গতি শক্তি নির্ণয় করো, এখানে যদি গড় লেখা থাকতো কি করতে বলো তো, শুধুমাত্র 3/2 কেটি বের করতে। যদি প্রশ্নের মধ্যে গতি শক্তি না বলে বলতো গড় গতি শক্তি বের করো, কি করো, গড় গতি শক্তি, তুমি কি আর এন লিখতা বা আর লিখতা না, কি করতা, জাস্ট 3/2 কেটি, যদি গড় গতি শক্তি বের করতে বলতো। বুঝছেন, আই গেস ক্লিয়ার। সো এতটুকু ক্লিয়ার থাকলে আমাদের কাইনেটিক গ্যাস থিওরি মোটামুটি কমপ্লিট আছে। আর একটা কথা হচ্ছে আমি একটু বলে দিই, এখানে কাইনেটিক গ্যাস থিওরির আমরা যে ইয়াটা দেখলাম ওখানে হচ্ছে আমি হালকা একটু ইয়া করে দিই, এখানে বেগ না, এটা হচ্ছে গতি শক্তির জন্য, ঠিক আছে, এটা বেগ না, আমি এখানে একটু ভুল লিখছিলাম, এটা হচ্ছে গতি শক্তি। ওকে, কি গতি শক্তি, ওকে। সো গতি শক্তি হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট এবং গতি শক্তি কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে না। লেটস সাপোজ তোমাকে হচ্ছে আমি বললাম এদের হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস টেম্পারেচার হচ্ছে কত 27°C এবং দুইটারই হচ্ছে 1 মোল করে আছে, কি আছে 1 মোল করে আছে। বা ধরো একটা হাইড্রোজেন গ্যাস আছে একটা অক্সিজেন গ্যাস আছে, দিয়ে বললাম ওর গড় গতি শক্তি কত, বলো হাইড্রোজেন গ্যাসের গড় গতি শক্তি কত হবে, কত হবে 3/2 কেটি। বলো ওর গড় গতি শক্তি কত হবে, সেম ভাই 3/2 কেটি। আমি তোমাকে বললাম 10টা হাইড্রোজেন গ্যাসের অণু আছে, গড় গতি শক্তি কত হবে 3/2 ইন্টু 10 ইন্টু কেটি। 10টা অক্সিজেন গ্যাসের অণু আছে, গড় গতি শক্তি কত হবে 3/2 ইন্টু 10 ইন্টু কেটি। সো এটা কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে না, বেগটা নির্ভর করবে। বেগ গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে, বাট গতি শক্তি যেটা, গতি শক্তি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে না। আমি তখন বলে বলে বেগ লিখে ফেলছিলাম, দুঃখিত। ঠিক আছে, দেখেন বুঝে থাকলে আমাদের কমপ্লিট। ওকে, ছুটি দেন, হ্যাঁ হ্যাঁ এই যে ছুটি। ভাই 2 নাম্বার কোয়েশ্চেনটা একবার চেক করেন। 2 নাম্বার কোয়েশ্চেন মেবি ভুল হয়েছে আমার। আচ্ছা 2 নাম্বার কোয়েশ্চেনে কি ভুল হয়েছে জানো, দাঁড়াও দেখি তো। 2 নম্বরে কি হয়েছে, 27°C তাপমাত্রায় 1 কিলোগ্রাম ভর অক্সিজেন অণুর মোট গতিশক্তি নির্ণয় করো। কি কি ভুল হয়েছে, 1 কিলোগ্রাম ভর কি 1000 মোল, কেমিস্ট্রির টার্ম মনে নাই, 1 কিলোগ্রাম ভর মানে কি 1000 মোল নাকি, কি ভুল হয়েছে এখানে বলতো একটু, বলতো বলতো, আমি নিজেই বুঝতেছি না কি ভুল হয়েছে 2 নম্বরে, একটু বল না। 2 নম্বর কোয়েশ্চেনটা একবার চেক করেন। 2 নম্বরে কি হয়েছে বলো তো, কিলোগ্রাম ভর মানে কি, 1 কিলোগ্রাম ভর মানে কি 1000 মোল, গ্রাম অণু মানে 1 কিলোগ্রাম ভর, 1 গ্রাম ভর, 1 কিলোগ্রাম ভর অক্সিজেন অণুর, না এখানে কিন্তু মানে তোমাকে বলে নাই যে অক্সিজেন অণুর ভর হচ্ছে 1 কিলোগ্রাম, এটা কিন্তু না। ওই যে হয় না গ্রাম অণু কিলোগ্রাম অণু, গ্রাম অণু কিলোগ্রাম অণু দুইটাই তো 1 মোলকে রিপ্রেজেন্ট করে না, আমার এতটুকুই মনে ছিল। যাই হোক, মাত্র আপনার ডাইনামিক্সের 4th লেকচার, ঠিক আছে সমস্যা নাই। না 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 না, এটা ওইটা না, এটা ওইটা না, বুঝছি তুমি কি বলতে চাচ্ছ। আমি বলি এখানে হচ্ছে ওই যে কিলোগ্রাম অণু আছে না, কিলোগ্রাম অণু, দেন হচ্ছে গ্রাম অণু, হয় না, এগুলাকে কি আমরা সব 1 মোল বলি না কেমিস্ট্রির ভাষায় নাকি? গ্রাম অণুকে তো 1 মোল বলে, কিলোগ্রাম অণুকেও কি 1 মোল বলে না? আমার তো এতটুকুই মাথায় ছিল ঠিক আছে, সেখানে ভর না, এটা হচ্ছে অণু, 1 কিলোগ্রাম অণু, ঠিক আছে, মানে 1 কিলোগ্রাম ভর অক্সিজেন অণু বলতে পারো, বাট এখানে অক্সিজেনের ভর 1 কিলোগ্রাম এটা বোঝাচ্ছে না, এখানে ওইটা বোঝাচ্ছে না যে অক্সিজেনের ভর হচ্ছে 1 কিলোগ্রাম, এটা ওইটা না, এটা হচ্ছে যে 1 কিলোগ্রাম অণু গ্রাম অণু ওই হিসাব, দুটোই কি 1 মোলকে রিপ্রেজেন্ট করে না আমার যতদূর মনে পড়ে। 1000/32, না 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 না, এটা ওইটা না গো আমাকে খালি এটা বলো, কিলোগ্রাম অণু আর গ্রাম অণু দুইটাই কি 1 মোলকে রিপ্রেজেন্ট করে না? এতটুকুই তো আমার মনে পড়ে, দুইটাই 1 মোলকে রিপ্রেজেন্ট করে, নাকি কিলোগ্রাম অণু আবার 1000 মোলকে রিপ্রেজেন্ট করে? এই তোমরা কেমিস্ট্রি আমার অনেক ভালো পারো, একটু বলো না, আমার মনে নাই এটা কিলোগ্রাম অণু কি 1 মোল নাকি 1000 মোল, কত মোল? আবার বলে বিদায় দাদা, এই এটাকে ঠিক করে যাও, আমাকে কনফিউশনের মধ্যে ফালাইয়া তোমরা যাচ্ছ বিদায় বলে, তোমরা তো মানুষ ভালো না ভাই। একটা প্রশ্ন করছি, তোমরা কেমিস্ট্রির এক একজন বিদ্যাসাগর, অ্যাটলিস্ট এতটুকু তো বলে যাও, কিলোগ্রাম অণু আর গ্রাম অণু কি একই জিনিস নাকি ডিফারেন্ট? আচ্ছা দাঁড়াও আমি চেক করি তোমাদের আসলে কি বলবো আর। 1 কিলোগ্রাম অণু, দাঁড়াও, 1 কিলোগ্রাম অণু, অণু তে কত মোল, কত মোল, ঠিক আছে, কত মোল, ওকে।
1 কিলোগ্রাম মোল হয় না, এক পদার্থ কি বুঝাইলো আমার 1 কিলোগ্রামে মোল হয় না। আরে ওটা তো বুঝছি, বাট আমরা কেমিস্ট্রিতে ইউজ করি না ফ্রিকোয়েন্ট টার্ম, যে কিলোগ্রাম অণু, গ্রাম অণু, যেমন 1 গ্রাম অণু সমান কত, 1 মোল। 1 কিলোগ্রাম অণু সমান কত মোল, তোমাদের কেমিস্ট্রিতে কত বলে? নিজেই কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা আমাকে এটা বলো, এরকম টার্ম আমরা দেখছি না, 1 গ্রাম অণু, আমরা কেমিস্ট্রিতে পড়ি না 1 গ্রাম অণু সমান হচ্ছে 1 মোল। ওকে, যেমন এই যে পরের ম্যাথের মধ্যে লেখা ছিল, এই যে প্রতি গ্রাম অণু হিলিয়াম, প্রতি গ্রাম অণু হিলিয়াম মানে কি 1 মোল হিলিয়াম, তাই না? সিমিলারলি এরকম আরো একটা টার্ম আছে, সেটা হচ্ছে 1 কিলোগ্রাম অণু, কি 1 কিলোগ্রাম অণু। ওকে, 1 কিলোগ্রাম অণু সমানো মোস্ট প্রবাবলি 1 মোল, আমার যতদূর মনে পড়ে। এখানে হচ্ছে ওইটার কথা বলা হয়েছে, এখানে 1 কিলোগ্রাম ভর অক্সিজেন অণুর কথা বলা হয় নাই, ঠিক আছে? এটা হচ্ছে 1 কিলোগ্রাম অণু, অক্সিজেনের মোট গতিশক্তি কত। ওকে, এইটা মনে হয় আচ্ছা যাই হোক, আমার একটু তাহলে দেখা লাগবে। 1 কিলোগ্রাম অণু সমান মোস্ট প্রবাবলি 1 মোল, আমার যতদূর মনে পড়ে। তাও আমি হচ্ছে কালকে একবার চেক করে এসে তোমাদেরকে বলবো, ঠিক আছে? কেমিস্ট্রি বইটা একটু খোলা লাগবে, কালকে একবার চেক করে বলবো, একবার চেক চেক চেক। ওকে, তোমরাও একবার চেক করো, কেমিস্ট্রি বই আমার কাছে নাই, তোমাদের কাছ থেকে নেওয়া লাগবে। গ্রুপের মধ্যে আমরা টেলিগ্রামে ডিসকাস করবো, ঠিক আছে? 1 কিলোগ্রাম অণু সমান কত মোল, এটাই তোমাদের কালকের হোমওয়ার্ক। ওকে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা বের করবা 1 কিলোগ্রাম অণু সমান কত মোল, ঠিক আছে? ওকে, দিস ইজ ইউর হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে। হাই হাই, যে এক বান্ধবী এসে আর এক বান্ধবীকে ধরে ফেলছে। আমরা এগুলো করতাম, ব্যাপার না গাইস। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আদর্শ গ্যাসের বেগ নিয়ে পড়াশোনা করব, সিআরএমএস, সি এভারেজ, সি মোস্ট প্রবাবল ভেলোসিটি, দেন হচ্ছে গড় মুক্ত পথ নিয়ে পড়াশোনা করব। তারপরে ক্লাসটা হবে ডিগ্রি অফ ফ্রিডমের উপর। তাহলে আর 2টা ক্লাস, তারপর হচ্ছে আমরা জলীয় বাষ্পের দিকে চলে যাব। ওকে, 1 কিলোগ্রাম অণু সমান 1 মোল হয় না, 1000/32 তো হওয়ার কথা, 1000/32 হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো 1000/32 হবে, বাট 1 কিলোগ্রাম অণু হয় না। কেমিস্ট্রিতে তাহলে কি পড়ছিলাম? আচ্ছা আমি তাও একবার পরের দিন দেখে আসবো নি, হ্যাঁ? আমি আগেই এটা কনক্লুশন না করি। আমার যতদূর মনে পড়ে কেমিস্ট্রিতে 1 কিলোগ্রাম অণু নামে একটা টার্ম ছিল। গ্রাম অণু তো ছিল, এটা তো 1 মোল, বাট কিলোগ্রাম অণু আমার যতদূর মনে হয় ছিল। অনেক ক্ষেত্রে মোলকে মনে হয় কিলোগ্রাম অণু দিয়েই প্রকাশ করতো কিনা ভুলে গেছি, একবার চেক করে আসবো নি কালকে। নেক্সট ক্লাসের শুরুতেই হচ্ছে আমি বলে দিব নি কিলোগ্রাম অণু আসলে কি রিপ্রেজেন্ট করে, আর যদি 1000/32 করা লাগে সেটাও আমি পরের দিন বলে দিব নি, ঠিক আছে? বাট তোমরা যেটা চিন্তা করতেছো, এখানে হচ্ছে 1 কিলোগ্রাম ভরের অক্সিজেন নিয়ে কাজ করছি, এই মানে এই কোয়েশ্চেনটা এটা ওটা না, আমি হচ্ছে বুঝাতে চাইছিলাম 1 কিলোগ্রাম অণু অক্সিজেন আছে, ঠিক আছে? তো আমি পরের দিন দেখে হচ্ছে আপনাদেরকে জানাবো নি। আজকের মতো এই পর্যন্তই, পড়তে থাকেন ভালো মতো। আগামীকাল থার্মোডাইনামিক্স নিয়ে দেখা হচ্ছে, তারপরের দিন আবার আইডিয়াল গ্যাস নিয়ে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আদিওস, টাটা।